নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। এমনিতে সোজা সাপটা রাত্রির 8টাতে হয়, আজকে আরো 1 ঘন্টায় এগিয়ে আনতে হলো। তার কারণ আজকে আমার আলোচনার যে বিষয়বস্তু 1 ঘন্টায় কুলোবে না, সেই কারণে আমরা 7টায় আজকে শো শুরু করলাম। এই অনুষ্ঠানে যাওয়ার আগে একটু গৌরচন্দ্রিকা করে নেওয়া যাক। আপনারা সকলেই জানেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা দেশ জুড়ে, এমনকি দেশের বাইরেও যে ঘটনা নিয়ে নানা মহলে ছিচিৎকার হচ্ছে তা হলো আরজি করে ডাক্তার খুন এবং ধর্ষণের অভিযোগ নিয়ে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তার কারণ পুলিশের হাত থেকে তদন্ত গেছে সিবিআইয়ের হাতে। এইরকম একটা অবস্থার মধ্যে গোটা রাজ্যে একটা অন্যরকম পরিস্থিতি। শুরু করি আরজি কর দিয়ে। 1899 সাল, কলকাতা জুড়ে তখন প্লেগের ভয়ানক প্রকোপ। সারা কলকাতায় প্রত্যেকের ঘরে ঘরে প্লেগ। সেই সময় রাস্তায় নেমেছিলেন রাধা গোবিন্দ কর, সঙ্গে ছিলেন সিস্টার নিবেদিতা। দুজনে মিলে সারা কলকাতা ঘুরে ঘুরে প্লেগের রোগীদের চিকিৎসা এবং সেবা শুশ্রূষা করেছিলেন। এই রাধা গোবিন্দ করের নেতৃত্বেই তৈরি হয়েছিল কলকাতায় স্কুল অফ মেডিসিন, যার মূল উদ্দেশ্য ছিল, মেডিকেল কলেজ ছিল ব্রিটিশদের তৈরি। এই স্কুল অফ মেডিসিনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ বাঙালিকে চিকিৎসা পরিষেবার আরও কাছে নিয়ে যাওয়া। পরবর্তীকালে এই হাসপাতালের নামই হয় আরজি কর হাসপাতাল, অর্থাৎ রাধা গোবিন্দ কর হসপিটাল, যে হাসপাতালকে ঘিরেই এই মুহূর্তে তুলকালাম কাণ্ড। অপরাধীর শাস্তি নয়, তার অপরাধী হোক লজ্জার কারণ। বহু যুগ আগে ফরাসি দার্শনিক ভলতেয়ারের করা এই মন্তব্য বোধহয় আজও সমাজের সর্বস্তরে পৌঁছতে পারেনি। তাই এখনো এমন অপরাধ হয় যা গোটা মানব সমাজকে লজ্জিত করে। হাসপাতালের ভেতরে পাশবিক নৃশংসতার শিকার হতে হয় তরুণী চিকিৎসককে। বিচার চেয়ে পথে নামতে হয় গোটা সমাজকে। কিন্তু কথায় আছে না, আন্দোলন গড়ে তোলার থেকেও কঠিন কাজ সেই আন্দোলনকে সঠিক পথে চালিয়ে নিয়ে যাওয়া। রাত দখলের রাতে প্রতিবাদের শৃঙ্খলায় শীত কাটে তাণ্ডব নৈরাজ্য। লাঠি রডের নির্বিচার আঘাত নেমে আসে আরজি করের এমার্জেন্সি বিভাগের ওপর। আন্দোলনে চিকিৎসকরা, আতান্তরে রোগীরাও। বিচারের লড়াইয়ে যোগ হয়েছে রাজনীতির দড়ি টানাটানিও। তৃণমূল সরকারকে কোণঠাসা করতে পথে এককাট্টা বিরোধীরা। পাল্টা আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার চান সবাই, চিকিৎসা চান রোগীরাও। অপেক্ষা মিটবে কবে? উত্তরের অপেক্ষায় বাংলার মানুষ। দোষীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী, বিচার চান বিরোধীরাও। চিকিৎসকের খুন, ধর্ষণ এবং আরজি কর তাণ্ডব, হাইকোর্টের নির্দেশে দুটি ঘটনার তদন্তই এখন সিবিআই এর হাতে। মানুষের মনে অনেক অনেক প্রশ্ন। হাসপাতালের ভিতর এরকম ঘটনা ঘটলো কিভাবে? কেন এমন নৃশংস পরিণতি হলো ওই তরুণী চিকিৎসকের? হাসপাতালে ভাঙচুরি বা চালালো কারা? এসবের মধ্যেই মাথা ব্যথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা তথ্য, যার মধ্যে সত্য আর অসত্য বাঁচতে হিমশিম অবস্থা। এ নিয়েই আজ আমাদের আলোচনা। এবং আজকের আলোচনায় যারা আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই কারা আছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। অরূপ, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষে কেয়া ঘোষ। বিজেপি আপনাকে স্বাগত। সায়নদীপ এখন আসেননি সিপিআইএম এর পক্ষে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর রৌনক হাজারি, স্টিয়ারিং কমিটির সদস্য, প্রোগ্রেসিভ জুনিয়র্স ডক্টর অ্যাসোসিয়েশন। রৌনক, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন
ডক্টর সৌরভ দত্ত, চেয়ারম্যান অ্যাকশন কমিটি IMA পশ্চিমবঙ্গ শাখা, এবং এই মুহূর্তে আরজিকর থেকে রয়েছেন আন্দোলনকারী চিকিৎসক সৌম্যদীপ রায়। সৌম্যদীপ, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন বিকাশ চট্টোপাধ্যায়, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, এই বিষয়ে ACP হোমিসাইড হয়ে যিনি রিটায়ার করেছেন। বিকাশবাবু, আপনাকেও স্বাগত। আমি প্রথম যাব আরজিকর হাসপাতালে, যেখানে আমার সঙ্গে রয়েছেন সৌম্যদীপ রায়। সৌম্যদীপ, এই মুহূর্তে আপনাদের অর্থাৎ আরজিকরের নানা ঘটনা ঘটে গেছে, আমরা সবাই দেখেছি, সবাই জানেন, নতুন করে আর বলার কিছু নেই। একটি অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনার পরে যে ঘটনা ঘটেছে, যেভাবে ভাঙচুর হয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। এবং হাসপাতালের ভেতর যা হয়েছে, তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডবের চূড়ান্ত নিন্দা আমরা করি। এই মুহূর্তে আরজিকরের পরিস্থিতি কি? আপনাদের ডিম্যান্ডই বা কি? কানেকশনটা পাওয়া যাচ্ছে, শুনতে পাচ্ছি না। সৌম্যদীপ, শোনা যাচ্ছে? সৌম্যদীপ, সৌম্যদীপ শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? সৌম্যদীপ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শোনা হ্যাঁ, সৌম্যদীপ, যা ঘটনা ঘটে গেছে আমরা প্রত্যেকেই দেখেছি, গোটা রাজ্য দেখেছে, গোটা দেশ দেখেছে, সবাই আমরা জানি কি ঘটেছে। নতুন করে বলার কিছু নেই। যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক, নিন্দনীয় শুধু নয়, এই ঘটনা মুখে আনাও খারাপ লাগে, কিন্তু একই সঙ্গে যেভাবে হাসপাতালে ভাঙচুর হয়েছে সেটাও একইভাবে নিন্দনীয়। আপনাদের আরজিকর হাসপাতালের এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কি? কি সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন? দেখুন, এই মুহূর্তে আমাদের জেনারেল বডি মিটিং চলছে অল বেঙ্গল। তা যে পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়ে আছে, যে আমরা তো একটা বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। যেদিন ঘটনাটি ঘটে, এরকম মর্মান্তিক ঘটনার পর আমরা দাবি জানিয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারির। আমরা বলেছিলাম ম্যাজিস্ট্রেট না আসা পর্যন্ত ময়নাতদন্ত হবে না, পোস্টমর্টম হবে না। সেই আন্দোলনের চাপেই সেটা বাধ্য হয় কর্তৃপক্ষ। তারপর বিচারের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি, ধর্ণা চালিয়ে গিয়েছি। কিন্তু তাতেও যখন আমরা পুলিশের ভূমিকায় খুব সন্তুষ্ট হতে পারছিলাম না, পুলিশের তদন্তের অগ্রগতিতে, তখন আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। সেই আন্দোলনের চাপেই কিন্তু হাইকোর্ট আমাদের পক্ষেই রায় দেয়, এবং যেভাবে পুলিশের ভূমিকা যেটা, সেটাতেও তারা, হাইকোর্টও আমাদের সাথে সহমত প্রকাশ করে যে তদন্তের অগ্রগতি যে খুব ধীর গতিতে হচ্ছিল। তারপরে CBI এই তদন্ত নির্দেশ দেওয়া হয়। তা আমরা এটা ওয়েলকাম জানিয়েছিলাম সেই সময়। তারপরে যেটা অবাক করা কাণ্ড আমরা দেখতে পেলাম, যে সেদিন 14ই আগস্ট রাতের বেলায় যে আমরা আন্দোলনকারী চিকিৎসকরা যখন আমরা একটা ওমেন্স র্যালি বের করার পরিকল্পনা করেছিলাম আরজিকর মেডিকেল কলেজ থেকে, সেদিন রাত্রি 11:30টায় আমাদের এটা বের করার পরিকল্পনা ছিল। সামনে পুলিশ ছিল, প্রচুর পুলিশ, সবসময় থাকছে প্রচুর পুলিশ। যে কোনো সাধারণ মানুষ ঢুকতে গেলে তাদেরকে আই কার্ড দেখে ঢোকানো হচ্ছে। তা সেদিন যখন এত পুলিশ মোতায়েন ছিল, আমরা তাদের কাছে জানতে চাই যে স্যার, এই র্যালিটা বের হবে, তা এটাকে কীভাবে ভাবছেন আপনারা? তা বাইরে অলরেডি জমায়েত হতে শুরু করে আমাদের আরজিকর মেডিকেল কলেজের ব্যারিকেডের বাইরে। তা স্বভাবতই আমরা দেখতে পাই তারা উত্তেজিত জনতা, একটা সেকশন উই ওয়ান্ট জাস্টিস বলছে, কিন্তু তাদের অঙ্গভঙ্গি কোনোটাই খুব স্বাভাবিক আন্দোলনের পক্ষে বলে আমাদের মনে হচ্ছিল না। আমরা সেই সময় পুলিশ অফিসারদের ফোন করি, কিন্তু একাধিক হায়ার অফিসারকে ফোন করার পরও তারা কিন্তু ফোন ধরেননি। তারপরে সেখানে কর্তব্যরত যারা পুলিশ ছিলেন, তারা বলেছিল আমাদেরকে সেই সময় যে এটা আমাদের কন্ট্রোলে নেই, এই মাস আমরা বললেও এরা এগিয়ে যাবে না। মানে যে মিছিলটা, যেটা শ্যামবাজারের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল, যে বাইরের মাস গ্যাদারিং, সেই গ্যাদারিং হঠাৎ করে দেখলাম আরজিকরের দিকে মুখ করে আসছে। তারা ব্যারিকেডে তারা ধাক্কা দিচ্ছে, লাথি দিচ্ছে, এরকম ঘটনা আমরা দেখতে পেলাম। আমাদের মধ্যে আমরা আন্দোলনকারী তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা এগিয়ে যান, কিন্তু কেউ কথা শুনছিল না। এবং তারা যেভাবে ফিউরিয়াস হয়ে তারা সেই ব্যারিকেডে লাথি মারতে শুরু করলো, পুলিশ অফিসারদের বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিল না। ব্যারিকেড তারা ভাঙলো এবং আমাদের ওপর তাদের লাঠি নিয়ে আক্রমণ করলো, পাথর ছুড়লো, স্টোন পেল্ট করলো। তারপরে আমাদের মেয়েরা সহ আমরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে বাধ্য হলাম। এবং তারপর আমরা সব ঘটনা তো সবাই দেখেছি, সারা পশ্চিমবঙ্গবাসী, যেভাবে একটা কার্যত হাসপাতালটাকে সেই যেন মনে হচ্ছে যেন সেই প্যালেস্তাইনে আমরা আছি, এরকম ভূখণ্ড বানিয়ে দিয়েছে। ইমার্জেন্সিটাকে তারা ভাঙচুর করে, ট্রমা কেয়ারে ভাঙচুর করেছে, তারা উপরে ENT ফ্লোর পর্যন্ত চলে গেছে, যার উপরেই ছিল সেই আমাদের সেমিনার রুম,
আমাদের তো আশঙ্কা যে সেটাও হয়তো ভাঙচুর করার পরিকল্পনা ছিল তাদের। তাই এই যে মর্মান্তিক ঘটনা সেটা কাটিয়ে উঠতে আমাদের খানিকটা সময় লেগেছে, কয়েক ঘন্টা লেগেছে। তারপরে আমরা আবার কাটিয়ে উঠেছি, আবার আমরা ধর্ণা মঞ্চে বসেছি। আমরা ধর্ণা মঞ্চের সেই ভাঙা ধর্ণা মঞ্চকে আবার পরিষ্কার করে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের পাশে শুধুমাত্র মানুষের আন্দোলনের সমর্থন সেটাই রয়েছে, পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কেউই তো আমাদের সাথে নেই। ফলে এক অসম আমরা লড়াই লড়ছি এবং এই লড়াই আমরা চালিয়ে যাব যতক্ষণ না আমরা ন্যায্য বিচার পাচ্ছি। এখন আর.জি. কর মেডিকেল কলেজের বুকে সৌম্যদীপ, আপনি আমাকে বলুন ন্যায্য বিচারটা কি? এক নাম্বার ওয়ান, এক হচ্ছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, এর মধ্যে কোথাও কোনো সন্দেহ নেই, এর কোনো ক্ষমা নেই। পুলিশ একজনকে, দুটো ঘটনার তদন্ত দুটোই সিবিআইয়ের কাছে গেছে। এক সেদিনের ঘটনা, দুই তার পরের দিনের ভাঙচুরের ঘটনা। সিবিআই দুটোই তদন্ত করছে এবং একজন গ্রেপ্তার হয়েছে। আপনাদের ডিম্যান্ড, আপনাদের একটা আন্দোলন আপনারা করছেন, অবশ্যই আমরা মনে করি যে ডাক্তারদের সাথে যেটা হয়েছে এটা অত্যন্ত অন্যায় হয়েছে, কিন্তু এই মুহূর্তে একই সঙ্গে আর.জি. কর হাসপাতাল এমন একটা হাসপাতাল যেখানে হাজার হাজার রোগী প্রতিদিন চিকিৎসার জন্য আসেন এবং সরকারি হাসপাতালে যারা আসেন তারা বেশিরভাগই কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষ, যাদের বাইরে বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা করার ক্ষমতা নেই। তো আপনাদের এই মুহূর্তে ডিম্যান্ডটা ঠিক কি, চাহিদাটা ঠিক কি, যে আপনারা কি চাইছেন? আমাদের যে চার্টার অফ ডিমান্ড সেটা আমরা অলরেডি প্রেসকে দিয়েছি, সেটা দেখবেন যে অনেকগুলো চার্টার অফ ডিমান্ড আছে। কিন্তু মোদ্দা কথা যেটা বলতে গেলে যেটা বোঝায় যে আমাদের আন্দোলনটা যেরকম চলছিল 14ই আগস্ট, সেদিন রাতের যে ঘটনার পর কিন্তু আন্দোলনের গতি প্রকৃতিটা কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মানে যারা আন্দোলনকারী চিকিৎসক তাদের পুলিশ তো কোনো প্রোটেকশন দিলই না, উপরন্তু এমনভাবে আক্রমণ করলো এবং বিভিন্ন ওয়ার্ডে ঢুকে সিস্টারদের পর্যন্ত থ্রেট দিল যে একটা রেপ হয়েছে আরও রেপ করে দেখিয়ে দেবো, এরকমভাবে তারা থ্রেট দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে। তাহলে এটা যখন অবস্থা, আমরা তো আমাদের ন্যায্য বিচার যেমন ছিল, সিকিউরিটির দাবি ছিল, তাহলে আমরা কোথায় কাজ করব, কোন কার্যক্ষেত্রে কাজ করব? যেই কার্যক্ষেত্রটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। তাহলে আজকে পুলিশের সামনে এত হাজার পুলিশ মোতায়েন ছিল, তার মধ্যে পুলিশ আমাদেরকে কোনো সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছে। আপনি মনে করেন যে এই পুলিশ চলে গেলে এই গুন্ডারা আসবে না? তাহলে আমরা কোথায় কাজ করছি? ফলে এই আন্দোলনের ডাইমেনশনটা কিন্তু 14ই আগস্টের রাতের পর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফলে 14ই আগস্টের আগের ডিমান্ড এবং 14ই আগস্টের পরের ডিমান্ড যদি আপনারা দেখেন, মূলগতভাবে চেঞ্জ। এখানে মানুষ ক্ষোভে ফুটছে, সিস্টাররা ক্ষোভে ফুটছে যে তাদেরকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, তাহলে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাহলে একটা তো আপনি যেটা বলছেন যে এটা ঠিক, যে মানুষ পরিষেবা যে কিছুটা হ্যাম্পার্ড হচ্ছে, কিন্তু আমরা তো কাজ করতেই চাই, কিন্তু কোথায় কাজ করব, কোন পরিষেবায় কাজ করব? কোনো সদর্থক ভূমিকা কি আমি দেখতে পাচ্ছি? ঠিক কোনো আশ্বাস কি আমি দেখতে পাচ্ছি? সৌম্যদীপ রায় যে কথা বলছেন, সৌম্যদীপ সঙ্গে থাকুন, সৌম্যদীপ প্লিজ সঙ্গে থাকুন, আমরা আসছি আপনার কাছে। সৌম্যদীপ যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে নিরাপত্তার যে অভাব, সেই নিরাপত্তার অভাব ডাক্তাররা মানে ফিল করছেন, সিস্টাররা মনে করছেন যে কোথাও নিরাপত্তা নেই এবং তারা একটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। প্রধানত যে দাবিতে আন্দোলন শুরু হয়েছিল, একটা মুভমেন্ট, অবশ্যই এই মুভমেন্টের একটা দাবি ছিল যে নির্যাতিতা এবং নির্যাতিতার উপর যে বা যারাই হোক না কেন তদন্ত সঠিকভাবে হোক, গ্রেপ্তার হোক। কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও নিরাপত্তার দাবি একটা বড় জিনিস। আমার কাছে সঙ্গে রয়েছেন ডক্টর রৌনক হাজারি। রৌনক, আপনি তো পিজিটি করছেন এবং আপনি স্টিয়ারিং কমিটির সদস্য প্রোগ্রেসিভ জুনিয়র্স ডক্টর অ্যাসোসিয়েশনের। তো এই পুরো ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? এই যে দেখুন, আমি একটা আমার মোবাইলে আপনার জিনিস দেখাচ্ছি, এটা আজকে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর.জি. কর নেংটি ছেড়ে ধেড়ে ধর। কেন এই কথাটা বলছি? বাটারফ্লাই এফেক্ট বলে একটা জিনিস হয়, সবাই আমরা জানি যে কোথাও একটা বাটারফ্লাই তার ডানা ঝাপটালে হয়তো কয়েকশো কিলোমিটার দূরে সেই এফেক্টে একটা সাইক্লোনও আসতে পারে। এটাকে আমরা বাটারফ্লাই এফেক্ট বলি, তাই তো? যে প্রজাপতির ডানা ঝাপটা নয়, হয়তো কয়েকশো কিলোমিটার দূরে একটা বিরাট বড় ঝড়ও আসতে পারে। তা আজকে এই যে পরিস্থিতি আপনি আর.জি. করে দেখছেন, ইট ইজ নট অ্যান আইসোলেটেড ইনসিডেন্স। এই যে আমরা বলছি সন্দীপ ঘোষ বিরাট প্রভাবশালী, আমরা জানি যে মেডিকেল কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী যদি কোনো কলেজের প্রিন্সিপাল হন, তিনি হচ্ছেন SSKM এর ডিরেক্টর, তার পদমর্যাদা বলে। বিকজ যখন বানানো হয়েছিল তখন SSKM-কে হচ্ছে SSKM এর ডিরেক্টরকে DHS এর সমান একটা পদমর্যাদা দেওয়া হয়েছিল, অ্যান্ড বিকজ ইজ দ্য লার্জেস্ট হসপিটাল। কিন্তু আর.জি. কর ওটা তো মেডিকেল কলেজ, ন্যাশনাল এগুলো বা NRS, এগুলো হচ্ছে কোনো বড় মাপের আরও কলেজ নয়। তাহলে কি করে ওখানে প্রিন্সিপালের
এত পাওয়ার হলো? চারিদিকে নাকি এরকম মিম ঘুরে বেড়াচ্ছে যে ভূমিকম্প হলেও সন্দীপ ঘোষের চেয়ার টলবে না। সত্যি বলছি, আপনি আমার পরিচয়টা দিলেন, আমি হচ্ছে প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের স্টিয়ারিং কমিটির মেম্বার। তার আগে আমি প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের ইমিডিয়েটলি হচ্ছে স্টেটের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম পাস্ট। এবং সবচেয়ে দুর্ভাগ্য, 2008-এ মেডিকেল কলেজ, 2010-এ যখন মেডিকেল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ, ইট ওয়াজ দ্য ফার্স্ট মেডিকেল কলেজ, MBBS কলেজ ওয়্যার TNCP ইউনিট ওয়াজ ফাউন্ডেড, এবং আমি সেই ইউনিটের ফাউন্ডার সেক্রেটারি ছিলাম। আমার কথা বাদ দিন, আমরা 2010 তাও কিছুটা হচ্ছে বিরোধীরা যখন এই বাম আমলের বিরুদ্ধে বলার জায়গা পাচ্ছেন সেই সময় এসেছি। ডক্টর সৌরভ দত্ত এখানে আছেন, উনি 2004, আপনি বলুন। হ্যাঁ, না আজকে আমরা যে এখানে আপনার বক্তব্য হচ্ছে যে আপনার বক্তব্য মুদ্রা কথা হচ্ছে, আমি একটু বলে নিই জাস্ট। হ্যাঁ, তা আজকে আমাদের ধরুন এখানে এসে এমন স্ট্যান্স নিতে হচ্ছে যেটা হয়তো এই দল এবং সরকারে হয়তো আপনারা আমাদের শিরা কাটলেও দেখবেন সেখান থেকে হচ্ছে নীল সাদা রক্ত বেরোচ্ছে লাল রক্তের জায়গায়, এতটা আমাদের ডেডিকেশন ছিল। কিন্তু আজ আমাদের বলতে হচ্ছে, কারণ আজ আমরা আমাদের ফ্র্যাটার্নিটির সঙ্গে আর বিট্রে করতে পারছি না। আজকে এই চারিদিকে একটা কথা ঘুরে বেড়াচ্ছে, আজকে মিডিয়াতেও আপনাদের রিপোর্টেড হয়েছে উত্তরবঙ্গের একটি চিকিৎসক, উত্তরবঙ্গের কোনো চিকিৎসক যায়নি, উত্তরবঙ্গ লবির চিকিৎসক গেছে, নর্থ বেঙ্গল লবি, যে লবির নাকি অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল মাথা এই সন্দীপ ঘোষ। হোয়াট ইজ দিস নর্থ বেঙ্গল লবি? ঠিক ঠিক, আমরা আসবো। আপনি কিছু প্রশ্ন করার আগে আমি খালি অন্য দলের আসবো কি? অন্য চিন্তা ভাবনার হতে পারে। আমি একজন ডাক্তার, একটা বাচ্চা ছেলে, আমি তাও প্রণাম জানাচ্ছি অন্তত ওর যে বিবেকের জাগরণ ঘটেছে। না ঘটনা, অরূপ চক্রবর্তী অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা আরজিকর হসপিটালে ঘটেছে, এবং আপনার দলেরই ছাত্রফ্রন্টের নেতা তারাও বলছেন যে একটা সন্দীপ ঘোষের কথা বলছেন, যে সন্দীপ ঘোষ ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে CBI রাস্তা থেকে তুলে নিয়ে গেছে এবং জেরা চলছে। বিষয়টা প্রথমত আমাদের যে কোনো আলোচনা করার আগে আমাদের ক্ষমা চাওয়া উচিত সেই মেয়েটির কাছে যে আজকে আমাদের মধ্যে নেই, যাকে এই নৃশংস বর্বরতার মধ্যে দিয়ে চলে যেতে হয়েছে, যাকে আমরা কেউ কোনোদিন ফেরাতে পারবো না। আমার মনে হয় সমাজের পক্ষ থেকে সেই মেয়েটি এবং তার পরিবারের কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত আগে। দ্বিতীয় কথা, যে আন্দোলন ঘটছে, যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সাথে বিরোধের তো কোনো প্রশ্নই নেই এবং সম্পূর্ণ সহমর্মিতা আছে, কারণ এই আন্দোলন সাধারণ নাগরিক সমাজের আন্দোলন। সারা বাংলা জুড়ে যে হাজার হাজার মায়েরা বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন, তারা একটাই দাবি নিয়ে গেছিলেন, মেয়েটির জন্য বিচার চাইতে। তাতে কারুর কোনো দ্বিমত নেই। প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থহীন ভাষায় বলেছেন যে আমরা প্রয়োজনে ফাঁসি চাই, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে হলেও আমরা চাই দ্রুততার সাথে এর বিচার। তিনি বলেছিলেন রোববার পর্যন্ত কলকাতা পুলিশকে সময় দিচ্ছি, যদি না পারে প্রয়োজনে CBI-কে দিত, আমাদের আপত্তি নেই। কারুর সেই নিয়ে রাজনৈতিক চাপানুতর থাকতে পারে, কিন্তু সদিচ্ছাটা নিয়ে কারুর মনেই কোনো দ্বিমত ছিল না। সমস্যাটা বাঁধলো কোথায়? সমস্যাটা বাঁধলো যখন রিক্লেম দ্য নাইট, যে আন্দোলন একসময় 1975 সালে ফিলাডেলফিয়ায় দেখেছে, একসময় লন্ডনের বুকে দেখেছে, সেটার অনুকরণে যখন মেয়েরা রাত দখল করার আবেদন জানালেন, তখন তাতে রাজনৈতিক একটা রং লাগার সম্ভাবনা দেখা দেওয়ায় উদ্যোক্তারাই মূলত বহু জায়গায় বলেছিলেন এর মধ্যে রাজনীতি আনবেন না। এবং সত্যি কি কোনো উদ্যোক্তা ছিল এটা? না, বহু ক্ষেত্রে বিভিন্ন মানুষ উদ্যোগ নিয়েছিলেন এবং তারা অনেকে যারা রাজনীতির রং লাগাতে চেয়েছিলেন তারা কিন্তু তাদের মতো চেষ্টা করেছিলেন যাতে এটাকে রাজনীতির বাইরে রাখা যায়। আমি বিশ্বদা বলছি 99% জায়গায় রাখা গিয়েছিল। একটি জায়গায় আমি স্পেসিফিক্যালি বলছি, বাকি সমস্ত আন্দোলন সেখানে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না, কিন্তু একটি আন্দোলন, সেটি সম্পূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন ছিল এবং সেই আন্দোলন খুব স্পেসিফিক্যালি বলাই হয়েছিল CPM এর ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে সেই আন্দোলন করা হবে। সেটি আরজি করের ধর্ণা মঞ্চ, সেখানে ঘোষিতভাবে SFI, সেখানে ঘোষিতভাবে DYFI, সেখানে ঘোষিতভাবে AIDR DWA তারা আন্দোলন করেছিল। সারা রাজ্যে কোথাও যখন কোনো ইনসিডেন্ট ঘটলো না, আপনারা বিশ্বদা আপনাদের ক্যামেরাও দেখা গিয়েছে, আজকে সামাজিক মাধ্যমের যুগে যেরকম ফেক নিউজ ছড়ায় তেমনি সত্য ঘটনাও চেপে রাখা যায় না। যে বা যারা ওই মব থেকে গিয়ে ব্যারিকেড ভাঙলো এবং তারপর হাসপাতালে ঢুকে ভাঙচুর হলো, পেছনে তো DYFI এর পতাকা দেখা গিয়েছে, পেছনে তো তেরঙ্গা পতাকাও দেখা গিয়েছে। এক হতে পারে যে তাদের মদতপুষ্ট লোকজন ভাঙচুর করেছে, আর নইলে দ্বিতীয় তাহলে স্বীকার করতে হবে যে তাদের আন্দোলনের উপর কোনো কন্ট্রোল ছিল না, কারণ তাদের পতাকা সামনে রেখে যদি ভাঙচুর হয় তাহলে সেই রেসপন্সিবিলিটি সেই আন্দোলনকারীদেরও নিতে হবে। আমি আজ জাস্ট শেষ করে নিচ্ছি, আমি আবারও বলছি
আমাদের এই বিষয়ে কোনো দ্বিমত নেই। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাতে সে যত বড় মাথাই হোক না কেন, যত বড় মাথাই হয়ে থাকুক না কেন, এইরকম ঘৃণ্য অপরাধে আমরা চাই সিবিআই যেন অতি দ্রুততার সাথে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজও বলেছেন, রোববারের মধ্যে যেন অপরাধীর চরমতম জায়গায় আমরা পৌঁছাই। আর এতে অসুবিধা হবে না, কারণ ফেসবুকে তো মোটামুটি সবাই আমরা গোয়েন্দা হয়ে গেছি, অপরাধীর নাম ধাম সবই বলে দিতে পারছি আমরা তদন্তে। সায়নদীপ জয়েন করেছে, সায়নদীপ মিত্র সিপিআইএম এর পক্ষ থেকে। সায়নদীপ, অভিযোগের তীর আপনাদের দিকে উঠছে যে ডিআইএফআই মিছিল থেকে ব্যারিকেড ভাঙা হয়েছে এবং আজকে মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছেন এর পিছনে ডিআইএফআই আছে এবং বিজেপি আছে। বিজেপির কাছে পরে আসছি। শুরু করবো? হ্যাঁ, করুন। আমি প্রথমেই দুঃখিত বিশ্বদা, একটু রাস্তার কারণে একটু দেরি হলো আসতে। যদি আস্তে আস্তে আপনাদের পুরো অনুষ্ঠানটাই আমি দেখছিলাম, আমি চিকিৎসকদের কথাও বলছিলাম এবং তৃণমূলের নেতাদেরও কথা শুনছিলাম, এবং ডাক্তারবাবুদের অনেকের মধ্যে দেখলাম বিবেকের দংশন হচ্ছে। তো তৃণমূল যারা এখন করে তাদের যে কি বস্তু দিয়ে তৈরি, বিবেক আছে বলে কিছু আছে কিনা আমার ঠিক জানা নেই। তো দংশন টংশন তো পরের কথা। আমি বলছি বিশ্বদা, লাভটা কার? আরজি করে সেদিনকের এই তাণ্ডবের পিছনে লাভটা কার? আপনাদের এখানেই আস্তে আস্তে আমি শুনছিলাম, যখন ডাক্তারবাবু বলছিলেন 4 তলার সেমিনার রুম ভাঙার টার্গেট নিয়ে গেছিল। আপনি তৃণমূলকে বোকা ভাবতে পারেন, এসএফআইডিওকেও বোকা ভাবছেন যে তৃণমূল তাদের গুন্ডা বাহিনী পাঠিয়েছে 4 তলা সেমিনার রুম ভাঙার বদলে 3 তলার ইএনটি রুম ভেঙে দিয়েছে। আর এসএফআই ডিওএফআই যারা এই ডাক্তারবাবুদের দাবির সঙ্গে সহমত পোষণ করে আন্দোলনে যুক্ত হচ্ছে, তারা নিজেরা ঝান্ডা লাগিয়ে ভেতরে গিয়ে ভাঙচুর করবে। ঝান্ডা রাখা ছিল আপনার না? আমরা তো ওখানে 4 দিন ধরে ঝান্ডা রয়েছে। আপনি এই প্রশ্নটা করছেন না তো যে 4 দিন ধরে ওখানে ঝান্ডা রয়েছে, এবং কেন ওই ঝান্ডাগুলো ছিঁড়ে ফেলা হলো, কেন ওই অবস্থান মঞ্চটাকেও ভেঙে দেওয়া হলো? আর এই এসএফআই ডিওএফআই তো সেদিনকে প্রথম যায়নি। প্রথম যেদিন এই মেয়েটির বডি, তার দেহ হাইজ্যাক করে তৃণমূলের কাউন্সিলরকে পুলিশের গাড়িতে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুলিশের গাড়ির সামনে বসিয়ে ওই পুলিশের গাড়ি দেহ হাইজ্যাক করেছে। বাবা মা তালা থানায় আর কাউন্সিলর পুলিশকে সঙ্গে নিয়ে মেয়ের দেহ পৌঁছে দিচ্ছে, তখন এসএফআই ডিওএফআই কর্মীরা তো গাড়ি আটকাতে গেছিল। পুলিশের কি সক্রিয়তা আমরা দেখিনি। তারপর দাঁড়িয়ে আমরা তার পরের দিন যখন এসএফআই ডিওএফআই আরজি করে গেটের সামনে উপস্থিত হয়েছে, কিল চর ঘুষি আপনাদের চ্যানেল দেখিয়েছে পুলিশ মারছে। সেদিন পুলিশ হাওয়া, সেদিন পুলিশ উদাও। আমি লাস্ট শেষ করব, পুলিশ কাদের কাছে আত্মসমর্পণ করে, কাদের দাপটে টেবিলের তলায় লোকায়, 11 বছর পশ্চিমবাংলার মানুষের জানতে বাকি নেই। অভিযোগ আপনাদের দিকেও। দেখুন, আজকে কাকতালীয়ভাবে 16ই আগস্ট 1946 সালে কলকাতা শহরে ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই। আজকে আমরা এক অদ্ভুত দৃশ্য দেখলাম কলকাতার রাস্তায়। বিশ্বদা, এই রাস্তায় এরকম দৃশ্য দেখা যায় না, নজিরবিহীন। স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদে নেমেছেন, মিছিলে নেমেছেন। বলতে ভুলে গেছিলাম, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দোষীদের সাজা চাই। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ, তাকে কিনা তিরস্কৃত করার জায়গায় পুরস্কৃত করে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা মনে পড়ছে, দেখুন, প্রচুর আমাদের এখানে আগুনে নেত্রী রয়েছে তৃণমূল কংগ্রেসে, অসাধারণ বক্তব্য রাখেন তারা, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, তারা বলেছেন। কিন্তু আজকে তারা একবারও বললেন না যে স্বজন হারানো শ্মশানে চিতা তোদের আমি তুলবো, একবারও তার মুখ থেকে শুনতে পেলাম না। আমার বরং মনে হচ্ছে বিশ্বদা কাকতালীয় ভাবে সুকুমার রায় বলেছিলেন, কিন্তু আইনারা আসামি হবি, 1 আনা পয়সা পাবি। এবার আমি শেষ কথাটা বলছি। দেখুন, এই যে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দিব্য দৃষ্টি রয়েছে, বিনীত গোয়েল আমাদের রাজ্যের দুর্বিনীত, মাফ করবেন, বিনীত গোয়েল আমাদের রাজ্যের পুলিশ কমিশনার, তারও কি সুন্দর দিব্য দৃষ্টি রয়েছে। তিনি জানেন যে ভারতীয় ফ্ল্যাগ মানেই বিজেপি। আমি ধন্যবাদ জানাচ্ছি, এটা আমার কাছে পুরস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতীয় ফ্ল্যাগ মানে ওরা বিজেপি, আমার কাছে পুরস্কার। আমার খালি একটাই প্রশ্ন, যেটা এই ভাই রওনক বললেন, উত্তর বেঙ্গল লবি, আমি লবিটা আমি বুঝি না। উত্তর বেঙ্গল লবি কে দাসবাবু আছেন, কার দাস আমি সেটাও জানি না। আমার বক্তব্য একটাই, খুনি না খুনিরা, তাদের প্রত্যেকের যে সাজা হবে নাকি সঞ্জয়কে ধনঞ্জয় করার একটা পরিকল্পনা, সেটার উত্তর পেতে হবে। এবং এত আপনারা চাইছেন কাকতালীয় ভাবে যেদিন সিবিআই তদন্ত হলো বিশ্বদা, সেই দিনই ওই রেনোভেশনের প্রয়োজন পড়লো, সেদিনই ভাঙচুরের প্রয়োজন পড়লো। আসবো আলোচনায়, একটা ভাইরাল ভিডিও অন্যান্য সংবাদ মাধ্যমে নিশ্চয়ই আপনারাও দেখিয়েছেন, এবং আপনাদের ধন্যবাদও জানাচ্ছি, মানে অনবরত এটা কভারেজ করার জন্য। বলছে যারা হামলাকারী আরজি করে সেদিন রাত্রে, বলছে যে চল সেমিনার হলে চল।
ওইটা থার্ড ফ্লোর আর তৃতীয় তলাটা গুটিয়ে আমরা আলোচনা আসবো ক্রিয়া, কারা করেছে সেটা আমরা আসবো ক্রিয়া। অত্যন্ত মানে নক্কারজনক ঘটনা হয়েছে, যারা হামলা করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই, যারা হামলা করেছে। এবং ঘটনাচক্রে সেদিনকে আমাদের ক্যামেরাম্যান ছিল, আমাদের দুজন রিপোর্টার ওখানে ছিলেন, আমরা প্রথম থেকে দেখাতে শুরু করেছিলাম। এবং সত্যি যা ঘটেছে অত্যন্ত অন্যায়, এবং যেভাবে চিকিৎসা সরঞ্জাম একটা হাসপাতালের ভিতর ভাঙচুর করা হয়েছে, মানে নিন্দার ভাষা নেই। আমি সৌরভের কাছে আসবো, স্টুডিওতে আছে, তার আগে আমি একটু বিকাশবাবুর কাছে যাব। বিকাশ চট্টোপাধ্যায়, আপনি পুলিশে দীর্ঘদিন চাকরি করেছেন। দুটো প্রশ্ন। আজকে পুলিশ কমিশনার নিজে বলেছেন যে যেভাবে জনতা যা ছিল, এত সংখ্যক মানুষ সেদিনকে ছিল যে তারা বুঝতে পারেননি ঘটনাটা এইরকম দিকে টার্ন নেবে। এটা একটা পুলিশের পার্ট, পুলিশের ব্যর্থতার পার্ট, তিনি নিজেও বলেছেন। দুই হচ্ছে যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে এই যে অপরাধ, যে অপরাধটা প্রথম দিন ঘটেছিল গত বৃহস্পতিবার রাত্রিবেলা, শুক্রবার সকালে, এই ঘটনায় অপরাধী এক না একাধিক? দুই, হাসপাতালের সেমিনার রুমে কিরকম করে এরকম ঘটনা ঘটলো, এই নিয়ে প্রশ্ন যেমন আছে, বিতর্কও তেমন আছে। বিকাশবাবু, আপনার চোখের দৃষ্টিটা কিভাবে দেখছেন, আপনি কিভাবে বুঝছেন পুরো জিনিসটা? আপনি দীর্ঘদিন তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমেই বলবো যে এরকম নক্কারজনক ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে, এবং যিনি মারা গেছেন তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার বাড়ির লোকের প্রতি সমবেদনা জানাচ্ছি। দীর্ঘদিন পুলিশকে কাজ করার সুবাদে কতগুলি আমার প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে, সেই প্রশ্নগুলি আমি একটু বলতে চাই। প্রথম যে কথাটা, যে ডেড বডিটা যেখানে পড়েছিল, সেই ডেড বডিটা যে ওখানটায় একটা ইনকোয়েস্ট হওয়ার কথা ছিল। এই ইনকোয়েস্টটা করলো কে আর কখন করলো? এই ডেড বডি ইনকোয়েস্ট করার কথা ছিল, সেইটা কখন হলো, কিভাবে হলো, কার সামনে হলো, কে সাক্ষী ছিল, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই ডেড বডিটা এত পরে কেন মর্গে গেল, ঘটনার এত পরে কেন সব জানাজানি হলো। তারপরে হচ্ছে, এখন শব্দ শেষে পুলিশের ঘাড়ে যদি পড়ে, এটা তো ঠিক কথা নয়। পুলিশের দায়িত্ব ছিল নিশ্চয় মহিলাকে তার নিরাপত্তা দেওয়ার, কিন্তু সেইখানটায় পুলিশের অবশ্যই গাফিলতি আছে বলে আমার মনে হয়। এবং সেখানে তো সিসিটিভি থাকার কথা, এই সমস্ত নিরাপত্তাজনিত অনেক কিছু থাকার কথা, সেগুলো কেন ছিল না? সেগুলি থাকার কথা। আমি যখন চাকরি করেছি তখন দেখেছি আরজি করে সিসিটিভি ছিল, এবং একজন সিসিটিভিটা ওই টিভির সামনে বসে ওইটাকে নজরদারি করতেন। কিন্তু এখন কেন হয় না আমি জানি না কিছু। তবে এই যে ঘটনাটা নিয়ে আমি দেখতে পারলাম, আমার নজরে এলো যেটা, যে আমি যদিও কোনো রাজনীতি দলের সমর্থক নই, আমি রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝিও না, করিও না। তবে আমি একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যে এই একটা মর্মান্তিক ঘটনা নিয়ে একবার এরা রাজনীতি করছে, আরেকবার ওরা রাজনীতি করছে। এই রাজনীতি করার পরে আবার একটা পাল্টা রাজনীতি হচ্ছে, মানে এই একটা মিছিল করছে তো ওরা একটা পাল্টা মিছিল করছে। এই যে জিনিসগুলো, এইগুলো দিয়ে কি আর মানে মানুষকে বোকা বানানো যায়? আমার তো মনে হয় মানুষকে বোকা বানানো যায় না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার অন্তর্তদন্ত করে যারা এর মধ্যে দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার কথা আমি বারবার বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অনেক রকম অনেক খবর আসছে ভাইরাল হয়ে, সেই খবরগুলি যে আসছে, সেই খবরগুলির সত্যতা কি আছে না আছে আমি জানি না। তবে এই ঘটনাগুলিকে সব যদি অ্যাকুমুলেট করে যদি দেখা যায় যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, এবং যারা এই মিথ্যে খবরগুলি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একদম সেই সব যদি করা যায়, তাহলে পরে উত্তেজনা খানিকটা কমানো যায়। একদম সঠিক কথা বলেছেন, যে এত খবর আসছে, এত লোক এত কিছু জেনে যাচ্ছে, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা ধরনের খবর ঘুরছে, কোনটা ঠিক কোনটা বেঠিক সাধারণ মানুষ তো ধন্দে পড়ে যাচ্ছেন। সৌরভ দত্ত যে প্রশ্নটা আমাদের এসিপি সাহেব তুললেন, প্রাক্তন এসিপি সাহেব তুললেন, যে ইনকোয়েস্ট, আপনি ডাক্তার, একই সঙ্গে আপনি আইএম এর দায়িত্বেও আছেন পশ্চিমবঙ্গের, তো ইনকোয়েস্ট দুই হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী নিজে বললেন যে একটা মেয়ে 4 ঘন্টা 5 ঘন্টা তাকে দেখা যাচ্ছে না, 3টের সময় সে সেমিনার হলে গেছে ঘুমোতে, কথার কথা বলছি, আর 9:30টায় যদি ডেড বডি পাওয়া গিয়ে থাকে,
তাহলে এতটা টাইম একজন ডাক্তারকে পাওয়া যাচ্ছে না, ডাক্তার নেই, কেউ মানে খোঁজ নেবে না। আজকে আমার অফিসের কোনো রিপোর্টার, কোনো ডেস্কের লোক বা কোনো অ্যাঙ্কার খবর যিনি পড়েন, যদি আমি 1 ঘন্টা থেকে দেখতে না পাই, আমি জিজ্ঞেস করবো কোথায় গেছে, তার বসটাকে জিজ্ঞেস করে কোথায় গেছে। এটা তো সরকারি সিস্টেমের মধ্যে আসবে, কিভাবে দেখছেন? দেখুন, সত্যি কথা বলতে কি, প্রথম থেকে ব্যাপারটা খুব আমার কাছে একটা অদ্ভুত ধোঁয়াশা, এবং আমার মনে হয় এই ধোঁয়াশাগুলো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে বেশ কিছু উল্টো পাল্টা হোয়াটসঅ্যাপ মেসেজ, সোশ্যাল মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, এবং সেগুলো অত্যন্ত ক্ষতিকারক আমাদের দেশে। মানে বিচার, মানে দোষী বিচার পাওয়া যতটা গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমভাবে একজন নির্দোষ সে যেন সোশ্যাল মিডিয়া ট্রায়ালে দোষী, মানে উল্টোভাবে তাকে যেন এরকম হ্যারাস করা নয় সেটা। এবং এটার কারণ কিন্তু কোথাও একটা প্রথম থেকে কিছু ধামাচাপা দেবার চেষ্টা। আমি জানি না কেন দরকার, কিসের জন্য দরকার। একটা আমাদের এক বোন অত্যন্ত কি বলবো, মানে একটা ভয়াবহভাবে মারা গেছে, এবং আমরা শুনেছি সেমিনার রুম খুলে সেটা দেখা গেছে। তারপর আমি যেটা আগের দিন প্রেস মিটে বলেছি, আত্মহত্যা তত্ত্ব কি করে এলো। দ্বিতীয় কথা, যে ধরুন আমি আজকেই দেখছিলাম, আজকে একটি নিউজ পেপারে বাংলা সংবাদ মাধ্যমে, যে এক উত্তরবঙ্গ লবির এক ডাক্তার, তিনি নাকি ঘটনাস্থলে গেছেন এবং সেই রুমে তাকে চেয়ার পেতে বসিয়েছেন প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু, আমি সত্যি মিথ্যা জানি না, আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু যখন তিনি সরকারি সিস্টেমের মধ্যে আছেন, তিনি, আমি জানি না, উত্তরবঙ্গ লবির আমাদের একটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তো সবাই মেম্বার, তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেদিন আমি একটা হোয়াটসঅ্যাপ পাই, এবং তাতে আমি নাম করে বলছি, আমার কোনো লুকানোর নেই, হোয়াটসঅ্যাপে ডক্টর সুশান্ত রায়, তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। তো তিনি লেখেন যে আমি, মানে অনেকের সাথে তারও নাম দিয়ে, যে এরা সবাই স্পটে রয়েছেন এবং দেখছেন। আমার প্রথম কথা, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে কি গভর্নমেন্টের কেউ বলেছিল যে তুমি মার্ডার ওখানে যাও, ওখানে একটা আত্মীয় হয়েছে, উনি কেন গেলেন? ওনাকে কে ডেকেছিল? ওনাকে ডাকার কারণটা কি? আইদার গভর্নমেন্ট থেকে বলেছে, গভর্নমেন্টের থেকে জানা হোক। আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, আমি ফাঁকা, তার নিজের করা হোয়াটসঅ্যাপ মেসেজ যে আমি এসেছি। তাহলে উনি কেন গেলেন? কে যেতে বলেছিল? তারপর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে খবর আছে প্রিন্সিপালের রুমে বসে ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কিছু টপ মাথা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এদের ঘন্টার পর ঘন্টা মিটিং হয়েছে। হয়তো ওখানে কিছুই হয়নি, আমি একবারও বলছি না, কিন্তু কেন ওই সময় ওখানে আমি নিজে মানে যে মেয়েটি আমাদের বোন মারা গেছে তার বাড়ি গেছিলাম, তার মা বাবা বলছেন আমাদেরকে 10:53 ফোন এসেছিল, বলা হয় আত্মহত্যা, অ্যাসিস্ট্যান্ট সুপার করেছিলেন। আমি ফিরে এলাম, ওনারা সাথে সাথে চলে আসেন, ওনার বাকি বাড়ির লোকটা দেরি, উনি 3 ঘন্টা পর তবে ওনাকে মেয়ের কাছে যেতে দেওয়া হয়েছিল, হতে পারে তদন্তের স্বার্থে। আবার আমি বলছি কোনো হয়তো ভুল নেই, কিন্তু আপনি বলুন একটি মেডিকেল কলেজে একটি মেয়ে মারা গেছে। আপনাদের মনে থাকবে আমরি হসপিটালে যখন আগুন লেগেছিল, প্রত্যেক ডিরেক্টরকে জেলে ভরা হয়েছিল। আর আজকে আরজিকর মেডিকেল কলেজে যখন এই ঘটনা ঘটলো, মানে ভয়াবহতার চূড়ান্ত, ওটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা মার্ডার, দ্যার ইজ এ বেসিক ডিফারেন্স। এবার সেক্ষেত্রে সেই প্রিন্সিপালকে আমরা কোর্ট থেকে জানতে পারলাম পুলিশ কোনো রকম কোনো এনকোয়ারি করেনি। এবং ভেবে দেখুন, আজ অবধি ডক্টর সন্দীপ ঘোষ, তার মা বাবা রাত্রি অবধি হসপিটালে ছিলেন, একবারও দেখা করেননি। তার মা বাবার সাথে ডক্টর সন্দীপ ঘোষ একবারও দেখা করেননি। কিসের জন্য দেখা করেননি? কোনো কি ওনার লজ্জা হচ্ছিল দেখাতে করতে? কি প্রবলেম? আমি সৌম্যদীপের কাছে আসবো। সৌম্যদীপ, অভিযোগের তীর বেশিরভাগটাই ডক্টর হাজারি, সৌনক হাজারি বললেন, ডক্টর সৌরভ দত্ত বললেন যে প্রিন্সিপালের দিকে, সন্দীপ ঘোষের দিকে। ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে পাকড়াও করে সিজিওতে নিয়ে গেছে সিবিআই, তার ইনভেস্টিগেশন চলছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। আপনাদের প্রধান অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে কি কি? হয়ে গেছে। দেখুন, আমরা যে শুরুতেই বলেছিলাম যে
প্রিন্সিপাল স্যার, যিনি একজনের ফাদার অফ দ্য ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশনের, তাদের যেরকম অ্যাটিটিউড হওয়া উচিত, যেরকম দৃষ্টিভঙ্গি বা যেরকম সহানুভূতির সাথে বিভিন্ন বিষয়কে দেখা উচিত, এই ক্ষেত্রেও আমাদের মনে হয়েছে যে সেটা ছিল না। ফলে এই সময় ঘটনার পর যে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া, অর্থাৎ প্রিন্সিপাল শুড বি অ্যাকাউন্টেবল, এই যে প্রশ্নটা আমরা তুলেছিলাম, যে দায় নেওয়া, দায় স্বীকার করা, যারা আন্দোলন করছে তাদের কাছে আসা, তাদের বক্তব্য শোনা, সহানুভূতির সাথে শোনা, এই যে বিষয়গুলো, একজনের যে অ্যাপ্রোচ, ফাদার অফ দ্য ইনস্টিটিউশন অ্যাপ্রোচ হওয়া উচিত, সেই অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন ছিল আমাদের। এবং আমরা বলেছিলাম যে হি শুড বি অ্যাকাউন্টেবল, সো হি মাস্ট বি রিজাইন, অ্যান্ড তাকে আর কোথাও কখনো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বসানো যাবে না। এবং তার বিরুদ্ধে যে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে, যেমন কলেজের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ, সেখানে গণতন্ত্রের কণ্ঠ, প্রতিবাদী ভাষা, সেটাকে দমন করা, সেটা আপনারা জানেন, সেরকম অভিযোগও রয়েছে। এই ক্ষেত্রে আমাদের মূল অভিযোগটা ছিল যে সেই শুড বি অ্যাকাউন্টেবল, তাকে দায় নিতে হবে, দায় স্বীকার করতে হবে। সেই দায় স্বীকার তিনি করেননি, এবং তাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে রেজিগনেশন দিতে হবে। সেই দাবিটা আমাদের অ্যাচিভ হয়েছে আন্দোলনের চাপে। ফলে এখন দাবি করছি যে জাস্টিস, বিচারের দাবি করছি, এবং সেই সঙ্গে নিরাপত্তার দাবি করছি। যেটা আপনারা দেখলেন যে নিরাপত্তা দিতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। সেদিন যখন ঘটনা হয়, আমরা যখন ছিলাম, পুলিশ কার্যত তাকিয়ে দেখেছে, আমাদের উপর আক্রমণ হচ্ছে। সৌম্যদীপ, আপনি এই জায়গা থেকে বলুন, আপনার কি মনে হয়, সৌম্যদীপ, আপনাদের কি মনে হয় এই হামলার নেপথ্যে বড় কোনো উদ্দেশ্য রয়েছে, নাকি স্রেফ উত্তেজনার বশে এই ঘটনা ঘটানো হয়েছে? না, সে উত্তেজনার বশে এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমাদের তো মনে হচ্ছে না। কারণ যেভাবে তারা এসেছিল, খুব উত্তেজনার বশে এটা হতে পারে না। উই ওয়ান জাস্টিস বলতে বলতে কেউ ঢুকে গিয়ে হাসপাতালে ভাঙচুর করতে পারে না। যারা উই ওয়ান জাস্টিস বলে, যারা এরকম একটা নৃশংস ঘটনার জন্য বিচারের কথা বলে, তারা কখনো একটা হাসপাতাল, যেটা সরকারি হাসপাতাল, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি, যেখানে ইমার্জেন্সি স্টোর রুমের মধ্যে, ফ্রিজের মধ্যে দামি দামি ওষুধ, কয়েক হাজার লক্ষ লক্ষ টাকার ওষুধ থাকে, সেই ওষুধে তারা ভাঙচুর করতে পারে বলে আমাদের মনে হয় না। কারণ কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ তারা এটা করতে পারে না। সেদিন যারা এসেছিল, তাদের মধ্যে একটা বড় সংখ্যক ছিল মদ্যপ অবস্থায় তারা ছিল। তারা এটা পূর্ব পরিকল্পনা করেই এসেছিল আন্দোলন ভাঙার জন্য, সেটাই আমাদের মনে হয়েছে। ডক্টর হাজারি, আপনি কি তাই মনে করেন? দেখুন, এই আরজি করের ভাঙচুরের কথাটা যদি আপনি বলেন, সেটা একটা বিভাগীয় বিষয়, তদন্ত মানে আন্ডার ইনভেস্টিগেশন একটা বিষয়। হ্যাঁ, তা সেইটা নিয়ে কিছুজন ধরা পড়েছেন। সেইটা নিয়ে মনে হয় বলাটা এখন লিগালি কারেক্ট হবে না। স্পেকুলেট করে সেটা নিয়ে আমরা আরও ধোঁয়াশা বাড়াবো, তাই সেটা নিয়ে আমি বলতে চাই না। এটা এখানে আমাদের পলিটিক্সের লোকজনেরা আছেন, ওনারা বলবেন। আচ্ছা, কিন্তু একটা কথা আমি বলছি, বিশ্ববাবু প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি সৌম্যদীপকে অ্যাড্রেস করার সময় 2 মিনিট টাইম শুধু আপনার কাছ থেকে চাইছি। আপনি সৌম্যদীপকে অ্যাড্রেস করার সময় একটা কথা বললেন যে আমি মনে করছি ডক্টর সন্দীপ ঘোষ ওনার দিকে আঙুল। আমি কিন্তু সেটা পুরোপুরি মনে করছি না। হি ইজ জাস্ট আ পন, and this same word that is coming time and again, North Bengal lobby. What is North Bengal lobby? I don't have any problems in taking names যারা অফিসিয়াল পজিশনে আছে। এই যে নামগুলো শোনা যাচ্ছে, আজকে আরজি কর কোনো একটা আইসোলেটেড ইনসিডেন্স নয়। যাকে আজকে আরজি করের আবার অধ্যক্ষা করে পাঠানো হয়েছে, ডক্টর সুরিতা পাল, তিনিও এই নর্থ বেঙ্গল লবিরই আশীর্বাদ ধন্যা। তিনি যখন আমি 2008 সালে মেডিকেল কলেজ কলকাতায় পড়তে ঢুকি, তখন আন্ডার ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, তখন থেকে যতগুলো ভিসি দেখে এসেছি, এরকম ভিসি কোনোদিন দেখিনি। ইনি যেমন ছিলেন, ওপেন বলছি, হ্যাকোমেডের নামে উনি যে প্রোগ্রামটা শুরু করেছিলেন আমাদের ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে, সেখানে নিজের ছেলেকে, যে ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, নিজের হাজব্যান্ডকে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্তই নয়, যিনি ইএসআই এর ডাক্তার, তাদেরকে ডাইরেক্ট পেরোলে, নিজের ছেলে আর নিজের বরকে পেরোলে এনেছিলেন এই হ্যাকোমেড নামে প্রোগ্রাম শুরু করে। এবং যে হ্যাকোমেড নিয়ে বিভিন্ন আমাদের বিনিয়োগ করে প্রচুর টাকা নয়ছল অভিযোগ আছে। এটা একটা। সেকেন্ড, আজ খোলাখুলি বলতে চাই, আজ অব্দি আমাদের দেখা কোনো এরকম রিক্রুটমেন্ট হয়তো হয়নি, যেবার যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হলেন সর্বপ্রথম, এবং তখন এই সন্দীপ বাবুর ওই নাটকটা চলছে। প্রথম অর্ডার হলো, 48 ঘন্টার মধ্যে ফেরত এলেন। তার কিছুকাল পরে আবার একটা অর্ডার হলো, যেটা 1 মাস পরে ফেরত আসছিলেন। তখন তো আপনাদের ওই দিকে চোখ ছিল, আর একদিকে আপনাদের চোখ যায়নি, কিন্তু কিছু কিছু মিডিয়া হাউস কভার করেছিল। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নিয়োগে এবার যা হয়েছিল, সেটা আজ অব্দি মনে হয় ইতিহাসে হয়নি। অ্যান এন্টায়ার প্যানেল রেডি হয়ে গেল, আগে অ্যানাউন্সড হলো, ইন্টারভিউ হলো, নম্বর দিয়ে সেই গোটা প্যানেল রেডি হলো,
গোটা প্যানেল রেডি হওয়ার পরে কে মানে মোটামুটি হবে সে একটা লিস্ট ফিক্সড হলো। হঠাৎ করে শোনা গেল যে একটা পছন্দের ক্যান্ডিডেট যাকে বর্ধমান থেকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপালের থেকে, তাকে নাকি করা যাচ্ছে না যেহেতু সে অনেকটা জুনিয়র, তাই কোনোভাবে যদি নিয়ম পাল্টানো যায়। এবং এই জিনিসটা প্রকাশ্যে কয়েকজন চিকিৎসকের বাড়ি বাড়ি চিঠি গেল, প্লিজ একটু বলতে দিন, চিকিৎসকের বাড়ি বাড়ি চিকিৎসকদের বাড়ি বাড়ি চিঠি গেল যে ওই বর্ধমানের সিস্টেমটাই আসলে মানে সিস্টেমটা নিয়ে একটা অভিযোগ প্রধানত ডাক্তারদের রয়েছে। অরূপ চক্রবর্তী, সিস্টেম প্রথমে দুটো জিনিস খুব পরিষ্কার করে ক্লিয়ার করা উচিত। প্রত্যেকে আমরা চাই সবার আগে যে বা যারা এই অপরাধের পেছনে রয়েছে প্রত্যেকে চূড়ান্ত শাস্তি হোক, এবং তার জন্য যারা ইনভেস্টিগেটিং এজেন্সি, এখন যেহেতু সিবিআই এর হাতে কেস ট্রান্সফার হয়েছে, সিবিআই যত দ্রুত সম্ভব যে যত প্রভাবশালী সে থাকুক। ডক্টর হাজারি যেটা বললো তাতে এতে মানে যেভাবে উনি দুর্নীতির অভিযোগগুলো তুললেন তাতে মানে সিবিআই পরবর্তীকালে আমার নিজের ধারণা এটা মানি ট্রেলের দিকেও যেতে পারে। আমি আবারও বলছি যে যেহেতু এজেন্সি তদন্ত করছে, আমরা চাই খুব অনেক, এবং দেখবেন আপনি প্রথম আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছেন সেই টুইটটার ভাষাটা যদি আপনি দেখেন পরিষ্কার, আমরা কিন্তু ইরেসপেক্টিভ অফ পার্টি কালার্স, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কল ছিল 24 ঘন্টার মধ্যে কলকাতার পুলিশ কমিশনারকে তিনি আর্জি জানিয়েছিলেন যে এই ধরনের ভ্যান্ডালিজম যারা ঘটিয়েছে দল রং কোনো কিছু না দেখে সবার আগে তাদের গ্রেপ্তার করতে হবে, এবং 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ 19 জনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করেছিল, এবং তাদের মধ্যে 9 জনকে, আজকে পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করেছেন, 9 জনকে যে ফটো কলকাতা পুলিশ পোস্ট করেছিল সামাজিক মাধ্যমে তার ভিত্তিতে পাওয়া ইনফরমেশন, সেখান থেকে 9 জন অ্যারেস্টেড হয়েছে, এবং বাকি 16 জন, সব মিলিয়ে 25 জনকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে ইন্টারোগেশনের প্রসেসের মধ্যে দিয়ে। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে চাইছি যে যারাই এই ধরনের ভাঙচুরের ঘটনায় জড়িত থাকুক, দেখুন পতাকা সামনে এসছে, পতাকা নিয়ে তার দায় আজকে ডিওয়াইএফআই এড়াতে চাইতেই পারে, সেটা তাদের রাজনৈতিক বিষয়, কিন্তু একথা অনস্বীকার্য সারা বাংলার আর কোথাও অশান্তি হয়নি, অশান্তি একমাত্র সেই জায়গাতেই হয়েছে যেখানে দলীয় পতাকা নিয়ে জমায়েতের দাগ দেওয়া হয়েছিল। আমরা পরিষ্কার করে বলছি বাকি জায়গায় রাজনৈতিক আন্দোলন ছিল না, রাজনৈতিক আন্দোলন একটা জায়গাতেই ছিল, এবং সরকারকে মেলাইন করলে কাদের লাভ হয় সেটা সকলেই, এটা এমন কিন্তু বড় রাজনৈতিক পরিস্থিতির অঙ্ক নয় যে বোঝা যাবে না। আমাদের বক্তব্য পরিষ্কার, সবার আগে দোষীর বিচার চাই। সিবিআই যখন নিয়েছে তদন্ত, আমরা তো বলেছিলাম রোববারের মধ্যেই তদন্ত, আমরা চাই রোববারের মধ্যে যেন সিবিআই প্রকৃত অপরাধীর ট্রেন অবধি পৌঁছতে পারে। আমি বলছি যে বিশ্বদা গোটা সিস্টেমের সঙ্গে এই ডাক্তারবাবুরা যুক্ত, তারা যা বলছে বোঝা যাচ্ছে একটা বিরাট ঘুঘুর বাসা। প্রথমে ভাবতাম শুধু রেমডিসিভির বিক্রি হতো করোনার সময় বা ভুয়ো ভ্যাকসিন, কিন্তু দেখা যাচ্ছে আরো বড় এই ঘুঘুর বাসা তৈরি হয়েছে। মানে এই ঘুঘুর বাসা সেটা মানে ভেঙে পড়ার ভয়তেই এই খুন হলো কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই কতগুলো প্রশ্ন, পুলিশ কেন ডেড বডি বাবা মাকে বাদ দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, উত্তর চাই। অ্যাসিস্ট্যান্ট সুপার কেন বললো যে এটা আত্মহত্যার ঘটনা, উত্তর চাই। পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক বাবা মাকে আলাদা করে, মেয়ের দেহ তো কোনো দাও হয়নি, বলছে যে অর্থনৈতিকভাবে গোটা ব্যাপারটা মিটিয়ে ফেলুন, এর উত্তর আমরা চাই। সেমিনার রুম কেন রিনোভেশনের, এরকম একটা সেন্টার এবং সেনসিটিভ ইস্যু, আমি এই রিনোভেশনের কথা কেন হলো, এর উত্তর চাই। আমার দুটো কথা, আমাদের বিরুদ্ধে যে প্রশ্ন এসছে যে এই কদিন তো আরজি কোটটা সবচেয়ে বড় এপি সেন্টার ছিল, বিশ্বদা পুলিশের সার্ভাইলেন্সের জায়গা তো সেটাই ছিল, তাহলে ওখানে গিয়ে গুন্ডামি করলো আর পুলিশ দর্শক। ওই দিন যে ঐতিহাসিক ঘটনা মাঝরাতে মহিলারা ঘটিয়েছে ওটাকে আড়াল করার জন্য বেহালা থেকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছে। পুলিশ সংযমী ভূমিকায় ছিল বলেই সেই লাশের পালিয়ে যাওয়ার সংযমী ভূমিকা, রাজনীতি করতে তৃণমূলকে দেখে পালিয়ে যাওয়ার সংযমী তাদের আগের দিন বেহালার ম্যান্ডেটে মুখ্যমন্ত্রী আমি জানি না ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা কিনা আমি জানি না, এতে ভাঙচুর চালানো যায়, যাতে এভিডেন্স ট্যাম্পার করা যায়, এই নির্দেশ ছিল কিনা আমরা জানি না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মতো পুলিশ আসছে, পুলিশ অপরাধীদের ধরছে না, পুলিশ সোশ্যাল মিডিয়ায় দেখছে কে কি পোস্ট করলো, কে কি বললো, চলো তাদের বাড়িতে। আমি শুধু কেয়া বললো না, 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন দে, 15ই আগস্ট কি ডাইরেক্ট রিঅ্যাকশন দে, যার জন্য ধর্ষকদের মালা পরিয়ে জেল থেকে বের করে এনে বলা হয় তুমি বিলকিস বানুকে রেপ করেছো, তাই তুমি রেপিস্ট। আমি একটু বলছি যে দেখুন 14ই আগস্ট বা মানে 14ই আগস্ট রাতে ওই যে একটা বিশাল আমরা কি বলবো, আমরা একজন ডাক্তার, একজন মানুষ, দেখুন এটাকে একজন ডাক্তার মারা গেছে ভাবে ভাববেনই না,
এটা একটা ডাক্তারের কোনো ইস্যুই নয়। বিশ্বদা, আপনি ভাবতে পারছেন আপনার অফিসে অনেকগুলো মেয়ে নাইট ডিউটি করে, রাত্রে পেপার ইয়ে করে, কালকে যদি তাদের মধ্যে কেউ আপনি এসে দেখেন এই রুমে তো রাত্রিবেলায় প্রোগ্রাম হয় না, হয়তো সে রেস্ট নিতে ঢুকেছিল, ফাঁকা রয়েছে, এখানে তাকে রেপ করে ধর্ষণ করা হয়েছে, কোন জায়গায় এটা যাবে? আমি জাস্ট অন্য কথা ছেড়ে দিন, আমি ওটাই আসছি না, ওটা নিয়ে তো অনেক কথা হচ্ছে। আমি আসছি 14ই আগস্ট রাত্রের কথা, ঠিক আছে? প্রথম কথা, আমি রাজনৈতিক কচকচানিতে যেতেই চাই না কে করেছে, তৃণমূল, বিজেপি, সিপিএম, আমি জানি না, বাট একজন সাধারণ নাগরিক হিসেবে বেলগাছিয়াতে ডিওয়াইএফআই এর 7-10 হাজার লোক জোগাড় করার ক্ষমতা আছে কিনা এটা নিয়ে আমার একজন সাধারণ নাগরিক হিসেবে আবার প্রশ্ন আছে, সেটা আলাদা কথা। বাট যদি করেও থাকে, আমাকে এটা বলুন যে এটা কি আনপ্ল্যান্ড? এটা হতেই পারে না। ওইখানে 7,000 লোক জোগাড় করে হসপিটাল ভাঙচুর, আমাদের গোয়েন্দা পুলিশ কি করছিল? হ্যাঁ, তিনি এসে মিডিয়াকে দেখলাম, আর তার থেকে বেশি হাউ হিল তার ক্যালাসনেসের জন্য অতগুলো পুলিশ অফিসার। আমি 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 পুলিশদের কাছে আবার বলছি, যে নিরস্ত্র পুলিশ ছিল তারা নিজেরা মার খেয়েও আমার ডাক্তারদের কিন্তু লাগেনি, আমি ধন্যবাদ দিচ্ছি, মানে যারা গ্রাউন্ড লেভেলে, কিন্তু ওপরের লেভেলের পুলিশ অফিসাররা তারা এত বড় একটা গোয়েন্দা ব্যর্থতা অবশ্যই যে এরকম হচ্ছে না। এবং আমরা বারবার বলছি আপনাদেরকে, ওই পয়েন্টটাই বলছি, ওই 7,000 মবের 25 জনকে ধরা নয়, 7,000 জনকে আপনি ধরতেও পারবেন না। হু ইজ দ্য মাস্টার মাইন্ড? এখনো অব্দি পুলিশ সে ব্যাপারে কি আলোকপাত করলো? হু ইজ দ্য মাস্টার মাইন্ড? সেটা হতে পারে সায়নদীপ, হতে পারে সায়নদীপ, অ্যারেস্টেড হতে পারে কেয়াদি, হতে পারে অরুদ্ধা, তৃণমূল, বিজেপি, সিপিএম, কে অ্যারেস্ট, তাকে কি করা হচ্ছে এখন অব্দি? সৌরভ একদম সঠিক কথা বলছেন। বিকাশবাবু যে প্রশ্নটা তুললেন, যেটা বারবার ঘুরছে, আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার, আমার কলেজের একটা গ্রুপ আছে, আমি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছিলাম, আমি দেখছি সেই গ্রুপের মধ্যে প্রচুর বন্ধু বান্ধব, সিনিয়র এমন এমন মন্তব্য ফরওয়ার্ড করছে, লিখছে, যারা কিছু জানে না, তার পরক্ষণে আবার মন্তব্য দিচ্ছে, তার পরক্ষণে আবার একটা মন্তব্য দিচ্ছে। এই যে সারা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ ঘুরে এত রিউমার ছড়াচ্ছে প্রতি মুহূর্তে, এবং যেটা হচ্ছে সেটা কিন্তু বাস্তবের থেকে বাইরে, এমনকি সাংবাদিকরাও যুক্ত হয়ে যাচ্ছে এর মধ্যে, এমন নয় যে সাংবাদিকরা বাইরে থাকছে। সুচেতনা বলে একটি মেয়ে আজকে ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছে, আমি খুব ভালো লাগলো, শেয়ার করছি, যে পুলিশ মেয়েটার বাড়িতে ফোন করে বলেছে মেয়েটা আত্মহত্যা করেছে। কেন পুলিশ এরকম মিথ্যে বলল? মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার উত্তর, কোনো প্রভাবশালীকে বাঁচাতে পুলিশ খুনটাকে ধামাচিতে আত্মহত্যা বলে চালাতে দিচ্ছে। পুলিশ কমিশনার কি বলছেন? কোন পুলিশ অফিসার ফোন করে, এবং বলছি কিন্তু আমি বলছি তো, আমি বলছি কিন্তু হোয়াটসঅ্যাপ খোলো, আমি সায়নদীপ আসছি, হ্যাঁ একদম। গুজবটা হচ্ছে কি, পেলভিক বোন ভেঙে ফেলা হলো, গুজবটা হচ্ছে 150 গ্রাম বীর্য পাওয়া গেল, গুজবটা হচ্ছে গণধর্ষণ যখন, তখন এক না একাধিক কত লোক আছে, কে আছে, এই যে পুরো গুজবটা যেভাবে ডালপালা মেলছে। অথচ আমি একবার দেখাতে বলবো কি কি গুজবের, আমি হাজার গুজব, আমি 4-5টা গুজব তুলে ধরেছি, একবার প্লিজ দেখাও কি গুজব আছে। পেলভিক বোন ভাঙা, মৃতার শরীরের কোনো হাড় ভাঙা নেই, আসল বক্তব্য সত্যিই নেই। 2, মৃতা শরীরে 3 জনের বীর্য মিলেছে, ময়নাতদন্তের সময় খালি চোখে দেখে বোঝা অসম্ভব যে বীর্য কজনের আছে। 3, এক তরুণের ছবি ভাইরাল, দাবি করা হলো তিনি মন্ত্রীপুত্র এবং ঘটনার সঙ্গে যুক্ত। ভাইরাল ছবির তরুণ এক স্কুল শিক্ষকের পুত্র এবং মন্ত্রীপুত্রের সঙ্গে তিনি একটি বিএমএইচ, একটা গ্রামের ডাক্তার। এই যে আমরা ছড়িয়ে দিচ্ছি। বিকাশবাবু কেয়ার কাছে আসার আগে আপনাকে এই যে একটা এই ক্রাইমটা, এটা তো একটা নতুন ধরনের ক্রাইম, কারণ এখন তো মানে ক্রাইমের চরিত্র বদলাচ্ছে, নতুন ধরনের ক্রাইম আসছে, এটা তো আরেকটা ক্রাইম। এগুলোর মোকাবিলা কি করে করবেন? আমি প্রথমেই যে কথাটা বলবো আমি, সেটা হচ্ছে শুনলাম যে এরকমভাবে মারা গেছে। আমার প্রথম কথা হচ্ছে যে একটা খুনের পিছনে একটা মোটিভ থাকে, ঠিক? একটা খুন যখন হয় তার পিছনে একটা মোটিভ থাকে, এখানে মোটিভটা এস্টাবলিশ করা হচ্ছে প্রথম কাজ যারা তদন্তকারী অফিসার।
এখানে কি করেছে আমি তো জানি না, কিন্তু আমার যেটা বক্তব্য সেটা আমি বলছি। খুনের মোটিভটা বার করতে পারলে আসামি অটোমেটিক্যালি ধরা পড়ে যায়, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে হাসপাতালে যে সমস্ত ঘটনাটা ঘটেছে এটাতে আমি ভেহেমেন্টলি প্রোটেস্ট করছি, এবং তার সাথে আরও কতগুলো কথা আমি বলতে চাই। 1 নম্বর হচ্ছে যে হাসপাতালের ভেতরে কোনো আন্দোলন চলতে পারে না। হাসপাতাল একটা অসুস্থ লোকেদের চিকিৎসা করার জায়গা, এখানে কোনো আন্দোলন চলতে পারে না। সে হাসপাতালের ডাক্তাররা হোক, চাই হাসপাতালের বাইরের লোকেরা হোক, চাই মানে রোগীর আত্মীয় স্বজনরা হোক, কেউ হোক, এটা হাসপাতালে চলতে পারে না। যদি এরকম হয়ে থাকে হাসপাতালে যারা ডাক্তাররা আন্দোলন করছিলেন তাদেরকে উচিত ছিল প্রিন্সিপাল বা তাদের যে সুপারিনটেন্ডেন্ট বা যারা আছেন মাথার উপরে, তাদের উচিত ছিল তাদেরকে বুঝিয়ে হাসপাতালের বাইরে করে দেওয়া, যাতে হাসপাতালের মধ্যে কোনো ভ্যান্ডালিজম না হয়। পরবর্তীকালে কি দেখলাম, হাসপাতালের ভেতরে একদল, হাসপাতালের বাইরে একদল, এরা ঢুকতে চাইছে, ওরা বাধা দিচ্ছে। সেই নিয়ে একটা বলে এই মারামারি লাগে এরকম অবস্থা। পুলিশ মাঝখানে একটা শিখণ্ডীর মতন দাঁড়িয়ে আছে। আর এখানে তো সবচেয়ে সুবিধা হচ্ছে পুলিশ হাঁকের করাত, আগে গেলেও বিপদ, পরে গেলেও বিপদ। কেন তুমি মেরেছো তার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে, আবার তুমি কেন মারোনি তার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে। এই যে দাঁড়িয়ে থেকে পুলিশ ঘটনাটা সব দেখেছে, এরকম সব অনেকেই কথাগুলি বলছেন, কিন্তু আমার তাদের কাছে প্রশ্ন হলো, আমার কাছে 10 জন পুলিশ অফিসার আছেন। এই যে 10 জন পুলিশ অফিসার হয়তো 100টা পুলিশ নিয়ে বসে আছে, কিন্তু লোক এসছে 10,000। তো এই 100টা পুলিশ তারা তো খালি হাতে লাঠি, এছাড়া কিছুই নাই। এই দিয়ে কি করে ঠেকাবে বলুন তো? এবার ঠেকাতে গেলে যখন তাদের লাঠি চার্জ করতে হবে, তখন তো এন্টার দোষটা আসবে পুলিশের গাড়ি যে ডাক্তারদের মেরেছে। এই জিনিসটা কেন হবে? হাসপাতালের ভেতরে কোনো বিজ্ঞাপন বিরোধী গেটের বাইরে কি করো একদম। বিকাশবাবু আমি আসছি আপনার কাছে, সবাই বলবেন, কিন্তু একটা বিজ্ঞাপনের বিরোধী নিতেই হবে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, এবং সরাসরি চলে যাচ্ছি সিজিওতে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতার কাছে যাব। অর্পিতাকে এখনো কানেক্ট করতে পারেনি। এই মুহূর্তে আমার সঙ্গে আরজিকর হাসপাতাল থেকে বসেছেন অনুপম রায়, আরো একজন আন্দোলনকারী চিকিৎসক। অনুপম, আপনাকে স্বাগত। অনুপম, আর কতদিন আপনারা এই মুভমেন্ট চালিয়ে যাবেন, আন্দোলন চালিয়ে যাবেন, কর্মবিরতি চালিয়ে যাবেন? কারণ সাধারণ মানুষেরও তো অসুবিধা হচ্ছে। এর আগে সৌম্যদীপ বলে গেলেন, আপনাকে আমি আর সেই প্রশ্নগুলো করছি না। আমি শুধু জানতে চাইছি যে সাধারণ মানুষ হাসপাতালের মধ্যে, কিছুক্ষণ আগে বিকাশবাবু বলছিলেন যে হাসপাতালের মধ্যে যাই হোক না কেন ডাক্তার, আপনারা একটা এমন একটা পেশাতে আছেন যেখানে আপনাদের দাবি দাওয়া সব ন্যায্য, ন্যায়সঙ্গত, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সাধারণ মানুষও তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদের কতদিন চলবে এই মুভমেন্ট? দেখুন, এ বিষয়ে আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে এমার্জেন্সি খোলা রয়েছে, চালু রয়েছে। এমার্জেন্সিতে যারা সিনিয়র ডক্টরস এবং প্রফেসরস তারা পরিষেবা দিচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা দিতে ফিরে যেতে চাই, আমরা আমাদের কাজের জায়গায় ফিরতে চাই, আমরা কাজ করতে চাই। কিন্তু আপনি দেখলেন যে আরজিকর মেডিকেল কলেজে কিভাবে একটা মব হামলা করলো। এতদিন অবধি আরজিকরের যে এমার্জেন্সি ওয়ার্ড, সেখানে পরিষেবা দেওয়া হচ্ছিল, কিন্তু এই মব হামলা করার পরে সেটা তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাহলে দেখুন, পরিষেবা আমরা দিতে চাইছি, কিন্তু এমন অ্যাটাক হলো যে পরিষেবা দেওয়ার আর ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ এবং আমাদের সেই সাহস সেটাই নেই। তাহলে আমরা পরিষেবা দেব কি করে? আমরা পরিষেবা দিতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব সরকার, প্রশাসন আমাদের সুরক্ষা নিশ্চিত করুক। আমরা এইটা অ্যাপিল করছি যে সরকার যত তাড়াতাড়ি সম্ভব, প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সুরক্ষা নিশ্চিত করুক। তারা যত তাড়াতাড়ি সুরক্ষা নিশ্চিত করবে, যত তাড়াতাড়ি আমাদেরকে সেফ ফিল করাতে পারবে, তত তাড়াতাড়ি আমরা পরিষেবা দিতে ফিরে যাব। আমরা পেশেন্ট পার্টি, পেশেন্ট পরিজন এবং পেশেন্টদের কাছেও এই বক্তব্য দিতে চাই যে আপনারা ভুল বুঝবেন না ডাক্তারদের, যে ডাক্তাররা আপনাদের ক্ষতি করার জন্য পরিষেবা বন্ধ রেখেছে। আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থে এই আন্দোলন করছি না, সমস্ত জনগণের স্বার্থে, পেশেন্ট পরিজনের স্বার্থে আমরা এই আন্দোলন করছি। কারণ যে ডাক্তাররা পরিষেবা দেবে তাদের উপরে যদি হামলা হয়, তারা যদি বেঁচেই না থাকে, তাহলে তারা পরিষেবা দেবে কিভাবে? একদম অনুভব, আপনি সঠিক কথা বলেছেন। আপনার কথা খুব ভালো লাগলো, সঠিক কথা বলেছেন। এবং সত্যিই তো যে আপনাদের নিরাপত্তার বিষয়টা যদি হয়ে যায়, যে আপনারা অ্যাসিওর
করে সরকার, তাহলে আপনারা পরিষেবা শুরু করবেন, সাধারণ মানুষ উপকৃত হবে। একদম সঠিক কথাই বলেছেন। প্লিজ সঙ্গে থাকুন। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন অর্পিতা, টেলিফোনে রয়েছেন। অর্পিতা, এই মুহূর্তে সন্দীপ ঘোষের জেরা চলছে, বা কি বলবো যে জেরাই চলছে, তো জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে। কি অবস্থা, কি খবর পাচ্ছ, কি হতে চলেছে? দেখো, প্রায় কিন্তু 5 ঘন্টা সময় অতিক্রান্ত। এখন অব্দি আরজি করের এই ঘটনাতে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নোটিশে তিনি হাজির না দেওয়ায় কার্যত কিন্তু সিবিআই টিম একেবারে সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তাকে কিন্তু পাকড়াও করে নিয়ে আসে এই সিজিও কমপ্লেক্সে, এবং প্রায় 5 ঘন্টা সময় প্রায় অতিক্রান্ত। এখন অব্দি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। তবে তার বয়ানে কিন্তু একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে, কারণ সন্দীপ ঘোষের অধ্যক্ষ হিসাবে যে ভূমিকা সেটা কিন্তু সন্দিহান করেছে সিবিআই আধিকারিকদের। মূলত কিন্তু তার কাছ থেকে যেটা জানার চেষ্টা করেছে যে নৃশংস এই ঘটনার পরে কেন অভিযোগ দায়ের করলো না হাসপাতাল কর্তৃপক্ষ, এবং এরকম একটি ঘটনায় কি করে পরিবারকে হাসপাতালের তরফ থেকে বলে দেওয়া হলো যে এটা একটা আত্মহত্যার ঘটনা। কারণ ইনকোয়েস্ট রিপোর্টে যেখানে কিনা 10টি আঘাতের চিহ্ন রয়েছে, সেখানে চিকিৎসক হয়ে কি করে সন্দীপ এই ঘোষ এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যার তত্ত্ব বলে তারা চালাচ্ছিলেন। সেক্ষেত্রে কি হাসপাতালের তরফে কি তাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল? এবং এইরকম একটি খুনের ঘটনায় প্রাক্তন সুপারকে সিবিআই তলব করেছে। আমরা গতকাল দেখেছি চেস্ট বিভাগের হেডের যে বয়ান, তার বয়ান রেকর্ড করেছে, আজকেও তাদেরকে তলব করেছে। কিন্তু সন্দীপ ঘোষকে যখন কালকে সিবিআই নোটিশ পাঠায় রাতে, তিনি কোনো রকম কোনো রিপ্লাই না করেই আজকে তিনি হাইকোর্টে তিনি দ্বারস্থ হয় এবং তিনি রক্ষা কবচ চান। তাহলে কি হাসপাতালের গাফিলতি সামনে আসুক বা সামনে যাতে না আসে, সেই জন্যই কি মোকাবিলা করতে সন্দীপ এই ঢাল হিসাবে রক্ষা কবচ তিনি চাইছিলেন? হাসপাতালের ভিতরে কি করে একজন সিভিক সামান্য সঞ্জয় রায় এইভাবে ঢুকে অত্যাচার করলো? কি করে দিনের পর দিন সেখানে মদ খাওয়া বা টাকা নিয়ে রোগী ভর্তির মতো এই সমস্ত কাজ করতো এই সঞ্জয় রায়? আর কিছুই কি জানতে পারলেন না এই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ? সেই বিষয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ এখন অবধি চলছে, এবং সিবিআই আধিকারিকরা তারা যে বয়ান রেকর্ড করেছে সেখানে কিন্তু প্রাক্তন যিনি কিনা সুপার এবং যে চেস্ট ডিপার্টমেন্টের বিভাগের যিনি হেড, তাদের যে বয়ানের সঙ্গে এই প্রাক্তন অধ্যক্ষের কিন্তু কথায় বেশ কিছু জায়গায় কিন্তু অমিল, এবং সেক্ষেত্রে বলা যায় যে সিবিআই আধিকারিকরা কিন্তু এই কঠোর পদক্ষেপ তারা নিতে চলেছে, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। কারণ যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করায় বা যেভাবে জিজ্ঞাসাবাদের সম্মুখীন এড়িয়ে তিনি কিন্তু এড়াচ্ছিলেন, কারণ ফোনে সিবিআই আধিকারিকরা পাননি তাকে, ইমেলের মারফতে তাকে পাননি, কারণ তিনি রেজিগনেশন কিছুদিন আগেই তিনি দিয়েছিলেন, এবং বারবার করে তাকে নোটিশ যে দেওয়ার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিতেও কিন্তু তিনি যেতে চাইছিলেন না। অবশেষে গতকাল সিবিআই আধিকারিকরা তাকে নোটিশ দেয় ঠিকই, কিন্তু আজকে তিনি হাজিরা না দিয়েই আজকে তিনি হাইকোর্টে তিনি দ্বারস্থ হন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই আধিকারিকরা সল্টলেক থেকে একেবারে রাস্তা থেকে পাকড়াও করে নিয়ে এসে এখন সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ। ধন্যবাদ অর্পিতা, ধন্যবাদ। তুমি সঙ্গে থাকো। যা ঘটনার গতি প্রকৃতি দেখতে পাচ্ছি, একজন দীর্ঘদিন কাজ করা সাংবাদিক হিসেবে আমার কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো ঠেকছে না সন্দীপ ঘোষের কাছে, সন্দীপ ঘোষের দিক থেকে যা বুঝতে পারছি সেটা ইনকোয়েস্ট রিপোর্টের দিকে ইঙ্গিত উঠছে। এবং আরেকটা বিষয় যে এইরকম একটা ডেথের পরেও সন্দীপ ঘোষ কেন তিনি মিট করলেন না পরিবারের লোকেদের, এবং কেন তিনি শুধুমাত্র একটা ইউডি কেস করে ছেড়ে দিলেন, বা এইটা একটা বড় প্রশ্ন উঠছে, এবং সিবিআই সেদিকেই যাচ্ছে, ইঙ্গিত করছে। এবং আমার তো মনে হচ্ছে সন্দীপ ঘোষের ভবিষ্যৎটা খুব স্মুথ হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আমি কেয়ার কাছে আসছি। হ্যাঁ, কেয়া আসছি। বিশ্বদা, দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কথাটা অপেক্ষা করছিলাম। অবশ্যই আপনার কাছ থেকে এটা আশাই ছিল যে আপনি এই তথ্যটা তুলে ধরবেন, যে এত কিছু দেখার পরে আমরা যে ছবি দেখেছি, অত্যন্ত মর্মান্তিক, যে মেয়েটিকে পা কিভাবে চিরে ফেলা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই ভীষণ যন্ত্রণা, ভীষণ কষ্ট লাগে। আমার বাড়িতেও মেয়ে রয়েছে, আমি নিজে একজন নারী, এবং সেই জায়গা থেকেই বলছি যে আনন্যাচারাল ডেথের যে একটা কেস রুজু করা হলো কেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে, বিকাশবাবু একটু আগে বললেন উনি অবশ্যই অত্যন্ত দায়িত্বশীল নাগরিক, অত্যন্ত দায়িত্বশীল পুলিশ আধিকারিক ছিলেন। আমি ধরে নিয়েই বলছি, স্যার, আন্দোলন করার, ভ্যান্ডালিজম করা এক জিনিস নয়। আন্দোলন যারা করছেন তারা তাদের নিজেদের ফ্র্যাটার্নিটির যে ওপর যে অত্যাচার হয়েছে, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার জন্য আন্দোলন করছেন।
ভ্যান্ডালিজমটা কিন্তু মেডিকেল ফ্র্যাটার্নিটি করেনি। আমি মেডিকেল ফ্র্যাটার্নিটি কেউ নই, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে আপনারা বলছেন যে সাধারণ মানুষের কি হবে, নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য আমরাও চিন্তিত, কিন্তু তার জন্য 1 সেকেন্ড বিশ্বদা, এমার্জেন্সি সার্ভিসেস রয়েছে, এমার্জেন্সি যা পরিষেবা এখনো পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত হাসপাতালে চলছে, ডাক্তাররা তারা কিন্তু আন্দোলন করছেন, ডাক্তারের সত্তা ভুলে যাচ্ছেন না, সিনিয়র ডাক্তাররা পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় আপনার কথা আমি সমর্থন করে আপনি বলছেন ভ্যান্ডালিজম আর আন্দোলন এক জিনিস, আমি মানতে পারলাম না আপনার কথা। উপরে অত্যাচার হচ্ছে যেই ডাক্তাররা, তাদের বাড়ির লোকজন একই ভরসায় পাঠাবেন পরবর্তীকালে এই যে কোনো সরকারি হাসপাতালে। আপনি বলুন তো, আপনি বরং প্রশ্ন করুন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কেন অন কল রুম নেই একটা সরকারি হাসপাতালে? আমি বিকাশ বাবু পুলিশ অফিসার বসছেন, কে আপনি প্লিজ বিকাশ বাবু রাজনীতি করেন না, পুলিশ আমি পুলিশ বিকাশ বাবু বলুন, বিকাশ বাবু আচ্ছা ঠিক আছে শুনি বক্তব্য শুনবো। বিকাশ বাবু আপনি বলুন কি বলতে চাইছেন। আমি যে কথাটা বলেছি সে কথাটা উনি মানেটা অন্য করে বললেন, সেটা ঠিক হলো না। আমি এই কথাটা বলিনি, আমি বলেছি ডাক্তার হোক যেই হোক হাসপাতালের ভেতরে কারোই কোনো আন্দোলন করা উচিত নয়। কেন? রোগীদের স্বার্থে। ওখানে রোগীরা ভর্তি থাকে, তাদের চিকিৎসা চলছে, যে ডাক্তারবাবুরাই চিকিৎসা করেন। আজকে যারা হাসপাতালে ভেতরে ছিলেন, যারা বাইরে ছিলেন, আমি কাউকে আলাদা করে বলছি না, সবাইকেই বলছি যে আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে কোনো আন্দোলন দয়া করে করবেন না, তাতে রোগীদের ক্ষতি হয়, ভালো তো হয় না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে সন্দীপ ঘোষ যার নামে কথা বলা হচ্ছে, যাকে আজকে সিবিআই তলব করেছেন বা যাই হোক করেছেন, তো সেই যে সন্দীপ ঘোষ এর বদলি হলো, 3 ঘন্টার মধ্যে বদলি অর্ডার ক্যান্সেল হয়ে গেল। কেন? কোন অদৃশ্য শক্তিতে সেই বদলি অর্ডার ক্যান্সেল হয়ে গেল? আমাদের 2016 সালে যখন ইলেকশন হয়েছিল, সেই 2016 সালে আমাদের ইলেকশনে একটা পলিটিক্যাল পার্টিকে কিছু পুলিশ অফিসার সাপোর্ট করেনি দেখে ওই 25 থেকে 27 জনকে কলকাতা পুলিশ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একেবারে চরম দূরে তাদেরকে ঠেলে দেওয়া হলো বদলি করে। তাদের অপরাধটা কি ছিল? এর কোনো উত্তর নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যদি তাদের কোনো অপরাধ হয়ে থাকতো তাহলে বলতে নির্বাচন কমিশন তাদের বিচার করতো, সে বিচার তো হয়নি। ঠিক, আমি আসছি হোয়াট অ্যাবাউট ইটে আমরা কেউ সমর্থন করি না। আপনি যেটা বললেন খুব সঠিকভাবে, একটু আগে বললেন যে গুজব, কিন্তু এইটাকে কিভাবে এক্সপ্লেন করব যে মৃতার বাবা মা হাইকোর্টে যে পিটিশন দাখিল করেছেন, তারা লিখেছেন যে ওই 150 গ্রাম ফ্লুইড মৃতার শরীরে পাওয়া গেছে। সেটা লিখেছে বলে তাকে এমন ভাবে একটা রিপোর্ট তোমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধি, তোমাদের এমন কিছু বলা উচিত নয় যেটা সাধারণ আমজনতা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে। এখনো ফরেনসিকের রিপোর্ট আসলো না, এখনো ফরেনসিকের রিপোর্ট আমি আসছি এখনো আসলো না, অথচ আমরা কত গ্রাম কি পাওয়া গেল, কোথার পেলভিক বোন ভাঙা, এগুলো অত্যন্ত তার রিপোর্টগুলো যথার্থ বুঝতে পারছি, আমি বুঝতে পারছি এই প্রশ্নটা করব না, এত সাত তাড়াতাড়ি তাকে পুড়িয়ে দেওয়ার কি প্রয়োজন? এই প্রশ্ন করব না, এটা করলে আমরা দোষী? কেয়া কোনো দোষী নই। আমি একটা প্রশ্ন করছি, আমি এবার বলি, একটু আমাকে বলেছিল, আমার প্রথম কথা বিকাশবাবু বলছিলেন যে খুনের মোটিভটা খুঁজে বার করাটাই আসল, কিন্তু এখানে খুনের মোটিভটাই আড়াল করা হচ্ছে। যেখানে সন্দীপ ঘোষের মতন একজন অধ্যক্ষ, সে তদন্তে সহযোগিতা না করে সে পালিয়ে বেড়াচ্ছে, সে অন্যান্য যা করেছে সেগুলো ছেড়ে দিন। উনি বললেন যে হাসপাতালের ভেতর আন্দোলন করা ঠিক নয়, কারেক্ট কথা, কিন্তু ওই ডাক্তারবাবুরা যারা ওই হাসপাতালের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তারা বলছে ওটা হাসপাতাল নেই, ওটা ঘুঘুর বাসা হয়েছে। আপনি বলছিলেন রাধা গোবিন্দ কর আর সিস্টার নিবেদিতার স্মৃতিধন্য এই হাসপাতাল, সেটা আজকে কথা শুনে বোঝা যাচ্ছে যে ঘুঘুর বাসা হয়েছে। আর আপনি এই প্রশ্নটা করেছেন যে হোয়াটসঅ্যাপে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, তার জন্য দায়ী কে? পুলিশ কমিশনারকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এই অপরাধী কি আপনার সঙ্গে আপনাদের মানে অর্গানাইজেশন মানে পুলিশের সঙ্গে যুক্ত, বলছে ও প্রধান পরিচয় অপরাধী, আর কোনো পরিচয় নেই। আর উনি আরেকটা কথা বলেন যে পুলিশ 10,000 মবকে কি করে সামলাবে। গতকাল শিয়ালদা স্টেশন থেকে এই আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএফআই ডিওএফআই একটা মিছিল কল ছিল, একজনকে পুলিশ রাস্তায় নামতে দেয়নি, গাড়ি থেকে নেমেছে, তুলে নিয়ে চলে গেছে। পুলিশ পারে না, উনি অন্তত একজন সিনিয়র পুলিশ অফিসার হিসাবে আমার ওনার এই কথাটার সঙ্গে একমত হলাম না।
না বিশদ, আমি প্রথমত একটা আপনার যেখানে দেখালেন অডিও ভিজুয়াল, তার সাথে সম্পূর্ণ সহমত। একটা অডিও ক্লিপ আমরা সবাই শুনেছি, মোটামুটি সারা রাজ্য কেন দেশের মানুষের কাছে ভাইরাল। ওটা আমার যা তথ্য, আমার যারা এক্সপার্ট AI generated। ওটা AI জেনারেটেড। আমি বলছি আসলে মানে অদ্ভুত একটা জায়গায় বাস করছি আমরা। আমি কেন বলছি বিশ্বদা এই কথাটা, প্রথম কথা AI জেনারেটেড, সেটা পরবর্তীকালে আমরা জানতে পারলাম। অথচ যে ঠান্ডা গলায় যে এটা শুনলে যে কোনো সাধারণ মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হবে, এটা খুব স্বাভাবিক। প্রথম প্রশ্নটা এখানেই জাগে যে উনি যদি ঘটনাটা এত পুঙ্খানুপুঙ্খ জানেন, এখন তো সিবিআই তদন্ত করছে, তাহলে ওনার উচিত সবার আগে সিবিআইকে গিয়ে তথ্যগুলো দেওয়া, তাহলে তো তদন্তে সুবিধা হতো। আমি এই ভদ্রলোক যিনি বলছেন, আমি ওনার সাথে সহমত এই কারণেই বলছি, কারণ দিনের শেষে গরিব মানুষের শেষ আশ্রয় হচ্ছে সরকারি হাসপাতাল। দেখুন, প্রসেসে কোথাও ভুল থাকতে পারে, ঠিক থাকতে পারে, সেগুলো আমরা নিশ্চয়ই চাপানুতো রাজনীতি করতেই পারি। দিনের শেষে গরিব মানুষের আর কোথাও যাওয়ার জায়গা নেই, তারা সরকারি হাসপাতালেই আসবে। এবং ডাক্তারবাবুদের ভগবানের পরের স্টেজটা ডাক্তারবাবুদের কাছেই, কারণ তারা বিশ্বাস করে ডাক্তারবাবুরাই তাদের পরিবার পরিজনকে বাঁচাতে পারবেন। তাতে কি পদ্ধতিগত ভুল ঠিক আমি সেটা যাচ্ছি না, তারা যাওয়ার শেষ জায়গা হাসপাতাল, সেখানে কর্মবিরতি করলে অনেক মানুষের প্রাণ নিয়ে আশঙ্কা থাকে। একটা বিরতি নিতে হবে, একটা ব্রেক নিতে হবে। সময় এত ভালো করেছিল, এই যে ঘটনা দেখুন, আন্দোলন হচ্ছে, আমরা অবশ্যই নিন্দা করছি, সবাই নিন্দা করছেন, কিন্তু কোথাও তো থামতে জানতে হবে, এটাও তো একটা বিষয়। আপনি ডাক্তার, আপনি নিজেও এখন পিজিটি, যে আপনি নিজেও পোস্ট গ্রাজুয়েট করছেন, কোথাও তো একটা থামতে জানতে হবে। তার কারণ আমরা প্রত্যেকেই নিন্দা করছি, এমন নয় যে কেউ নিন্দা করছি না, কিন্তু থামাটা কখন? থামাটা কখন? যখন আসল ঘটনা সামনে আসবে। আজকে যাই হোক, এর আগে পরিস্থিতি প্রচণ্ডই গরম হয়েছিল, তা দুটো উদ্দেশ্যে: এক, পরিস্থিতি একটু হালকা করার জন্য, এবং দুই, এই যে আপনি বলেন অনেক গুজব ছড়াচ্ছে, দায়িত্ব সহকারে আজকে আপনাদের এখান থেকে দুটো হালকা গুজব আমিও একটু ছড়াতে চাই, প্লিজ মাইন্ড করবেন না। একটু শুনে নিন একবার, হালকা করে বলছি, আপনাদের পরিস্থিতি হালকা করার জন্য। দুই দলের প্রতিনিধি আমার পাশে বসে আছেন, 3 দলের প্রতিনিধি বসে আছেন। আমি একটু তৃণমূলকে বাদ দিয়ে আপাতত আমার ইমিডিয়েট দুটো পাশের দল বলছি। ফার্স্ট, আমি ওনাদের রিলেশনে একটা ছোট্ট কথা বলতে চাই। আমার একজন সহকর্মী, সংগঠনেরও সহকর্মী এবং কর্মেরও সহকর্মী, সে মাঝখানে আমাকে একটা কথা বলেছিল, এই যে আপনাকে বললাম না সব কিউমুলেটিভ এফেক্ট হেলথে হচ্ছে, কোনোটাই আইসোলেটেড নয়, তা আজকে তো চরম জায়গায় গেল সেটা, কিন্তু এর আগে বিভিন্ন এফেক্ট দেখে সেই বন্ধুটি আমায় একটা কথা বলেছিল, প্লিজ 2 মিনিট বলতে দেবেন, যে ভাই, মাইন্ড করবেন না, আপনাদের একজন নাম লিখছি, যে ভাই, যা মনে হচ্ছে যদি এরকম মীনাক্ষী আজকে আমার পেশেন্ট হয়ে আমার কাছে আসে, তাহলে এক সময় না এক সময় তো পালাবদল হবেই, আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। একটাই শুধু কথা বলবো, 82 সালেও ডক্টর সন্দীপ ঘোষ একজন অর্থোপেডিক চিকিৎসক, 82 সালেও একজন অর্থোপেডিক চিকিৎসকের কাছে একজন নেত্রী গেছিলেন, আর আমি কিছু বলবো না, উঠতি নেত্রী। দ্বিতীয়ত, এবার আমার একদম পাশে যিনি বসে আছেন আমাদের বিজেপির, ওনার এন্ডে আমি একটা কথা বলবো, ওনাদের অপোজিশন লিডার অনেক রকম কথা বলেন যেটার কোনো মূল্য থাকে না, কিন্তু কালকে বিধানসভার বাইরে এবং আজকেও সম্ভবত দেখলাম উনি কোনো একটা সর্বভারতীয় চ্যানেলকে একটা বিজ্ঞপ্তি দিয়েছেন, হয়তো ওনার কথায় অজস্র অসঙ্গতি থাকে, কিন্তু 3টে নাম উনি বলেছেন অ্যাপার্ট ফ্রম সন্দীপ ঘোষ। অল দোজ 3 নেমস, দুটো নাম আপনাদের সামনেই বলতে পারি, যে যারা না, দুটো নাম আপনাদের সামনেই বলতে পারি যে তোরা সরকারি ব্যবস্থার মধ্যে আছেন, ডক্টর সুশান্ত রায় এবং ডক্টর অভিক দে, এরা নাকি গেছিলেন বলে গুজব আছে। 3 নম্বর নামটি বলবো না, যেহেতু উনি হচ্ছে আমাদের সরকারি সিস্টেমের মধ্যে নেই। এই 3টে নাম নিয়ে স্ক্রুটিনি হওয়া উচিত। আমি একটা কথা প্রথম কথা বলি, একটা তথ্য আপনি প্রথমেই আমার মনে হয় ভুল বললেন, সেটা মানে অজ্ঞানতা হোক বা ইয়েতে হোক, সেটা হচ্ছে যে আমি যতদূর খবর পেয়েছি সন্দীপ ঘোষের এখনো রিটায়ারমেন্টের বয়স হয়নি। হয়েছে কি? না, হয়নি। রিটায়ারমেন্টের সরকারি চিকিৎসা ব্যবস্থায় রিটায়ারমেন্টের বয়স কত? 65। সরকারি চিকিৎসা ব্যবস্থায় রিটায়ারমেন্টের বয়স 65। সন্দীপ ঘোষের এজ এই মুহূর্তে খুব বেশি হলে 55 ম্যাক্সিমাম, বা
55। আপনি 82 সালের কথা বলছেন? আপনি 82 সালে আমি ডক্টর সন্দীপ ঘোষের কথা বলছি, আপনাকে কে বললো? ওইটাই তো গুজব ছড়ালো, বাকিটা আপনারা দেখে নেন। আর তার সঙ্গে তো এটা বললাম বিজেপি নেতা আজকে একটা কথা বলেছেন, বিষয় হচ্ছে যে আমি যেটা জানতে চাইছি, আমি আর কিছু বলতে চাই না, আমি জানতে চাইছি সৌরভের দত্তর কাছে, আমি আর কিছু বলতে চাই না। সৌরভ, বাকিটা আপনি আমাকে বলুন যে এই যে আইএমএ দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে, চিকিৎসক সংগঠনের এই সিদ্ধান্ত কি সঠিক? দেখুন, সঠিক ভুল এগুলো তো সবই রিলেটিভ, ঠিক আছে? আপনি কি কোনটা সঠিক বলবেন? আপনি আজকে বলছেন যে সব কিছুরই একটা শেষ থাকে, কিন্তু আমি যদি একটা অন্ধকার সুড়ঙ্গে যে অনেকক্ষণ হাঁটতে অনেকক্ষণ হেঁটেছি, এবার আমার বসে যাওয়া উচিত, সুড়ঙ্গের মুখটা না দেখতে পাই, তাহলে তো সেই হাঁটার কোনো মানে হয় না। আমি কি কোনো সুড়ঙ্গে আলো দেখতে পাচ্ছি? কিচ্ছু না। আপনি আমাকে বলুন, পশ্চিমবঙ্গ সরকারের থেকে আমি জাস্ট আজকে তো এত কি আন্দোলনটা এই জায়গায় চলে এলো, ওই 4 ঘন্টার মধ্যে এই সন্দীপ ঘোষ মহাশয় নামক বিভৎস পাওয়ারফুল ব্যক্তিটিকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানোর জন্য কালকে। এবং আবার এইটা আমি খুব জোর গলায় বলছি, যেটা একটা সিস্টেম ঘুণ ধরে আছে, এবং কিছু লোক তাদের মাতব্বরিতে আজ ডাক্তার সমাজ পাগলের জায়গায় চলে গেছে। সেখানে কখনো কখনো পিজিডিএ, যেটা তৃণমূলেরই শাখা সংগঠন, তার স্টিয়ারিং কমিটির মেম্বারকে এসে, আমি তো আইএমএকে রিপ্রেজেন্ট করছি, বহু আগে কি করেছি আমি জানি না, আমি তখন অ্যাক্টিভ কোনো পলিটিক্সে বহু বছর নেই, কিন্তু ও তো অ্যাক্টিভ পলিটিক্সে আছে, তাকে এসে আজ তার দলের বিরুদ্ধে বলতে হচ্ছে, কারণ কোথাও একটা ডাক্তারি সত্তাটা ঘা খাচ্ছে কিছু লোকের জন্য। তাদের একজন সন্দীপ ঘোষ। আমি তো আপনাকে আরও বলছি, আজকে এখানে বসে বলছি, আপনি জানেন, আপনারা বলছেন ওখানে সৌম্যদীপ ছিল, সৌম্যদীপকে জিজ্ঞেস করুন, একটা গুন্ডা বাহিনী, তারা ডাক্তার, লজ্জা, ডাক্তার নামে লজ্জা। এই সন্দীপ ঘোষ ভাই নর্থ বেঙ্গল লবি করেই, আবার বলছি, তাদের সৌম্যদীপদের প্রত্যেক দিন ধমকি দিচ্ছে, আন্দোলন করতে দেবো না, মেডিকেল কাউন্সিল আমাদের দখলে, রেজিস্ট্রেশন দেবো না, যেন মেডিকেল কাউন্সিল 2-4 জনের পৈতৃক সম্পত্তি। মেডিকেল, লেট মি প্লিজ, মেডিকেল কাউন্সিল কারুর পৈতৃক সম্পত্তি নয়। এবং সৌম্যদীপ, এখান থেকে বসে আইএম এর প্ল্যাটফর্ম, আইএম এর থেকে তোমাদের বলে যাচ্ছি, যারা এরকম বলতে আসবে তাদের বলবে যে তোদের মেডিকেল কাউন্সিল সার্টিফিকেটটা থাকবে কিনা এবার দেখিস, আমাদের নিয়ে তোদের ভাবতে হবে না। নাম্বার 1। নাম্বার 2, এক মিনিট। নাম্বার 2, আজ অবধি সরকারের তরফ থেকে আপনি একটা সদর্থক ভূমিকা বলুন যার উপর ভরসা করে আমরা এই আন্দোলন তুলে নেব। কোর্ট দিয়েছে, সিবিআই কোর্ট দিয়েছে। আমি আজকে বিকাশবাবু বলছিলেন হসপিটালে কোনো আন্দোলন হওয়া উচিত না, আমি একমত। কার ভরসায় বাইরে আন্দোলন করব বিকাশবাবু? আপনাদের মাঝে পাঁচিলটা ছিল, কিছুক্ষণ টাইম লেগেছিল বলে আমাদের ছেলেপেলেগুলো বেঁচেছে, রাস্তার উপর থাকলে তো ওখান থেকে নিমতলায় নিয়ে যেতে হতো। আপনাদের ভরসায় বসে আমরা বাইরে করব? আমি 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 আসছি। আমি এই মুহূর্তে একটা ছোট্ট ইন্টারভিউ এসছে, যিনি মারা গেছেন, যে চিকিৎসক আমাদের অত্যন্ত মর্মান্তিক ঘটনায় মারা গেছেন, তার বাবা কিছু বলেছেন, শুনবো। এই সমস্ত বিষয়টাকে ওইদিকে মুভ করার জন্য, এটাই তো আমরা বুঝতে পারছি কারা করেছে, কে করেছে, এই বিষয়ে তো আমরা বলতে পারবো না। এত আমার মেয়ে এবং ছেলে রাস্তায় নেমেছিল, একটা মেয়ে এত দুর্বিষহ ভাবে সেদিন অস্বস্তি ভাবে ছিল, আমার দেখে অন্তত ভয় লাগছিল ও মেয়েটার আমার মেয়েটার মতন অবস্থা হবে না। আমার খুবই খারাপ লাগছিল। উনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং গুরুত্ব দিচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। উনি তো সিবিআইকে দেবেন বলেছিলেন, কিন্তু আমরা আগে থেকেই সেটাকে সিবিআই যাতে হ্যান্ড ওভার হয়, কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্যই আমরা সিবিআইকে দিই। মানে মোদ্দা কথা উনি যেটা বলতে চাইলেন যে ওনার বক্তব্যের নির্দেশ দুটো, একটা হচ্ছে উনি আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা কথা বলেছিলেন, আজকেও তাই বললেন, একই সঙ্গে এটাও বললেন যে এটা একটা পরিকল্পনা করে করা হয়েছিল এবং উনি মনে করেন তদন্তকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আজকে যে সন্তানহারা পিতা, তার জায়গা থেকে তার তো ক্ষোভ থাকবেই, কিন্তু তারপরেও উনি কিন্তু প্রথম দিন। বিকাশবাবু কিছু বলছেন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে বসে। বিকাশবাবু কিছু বলতে চাইছেন, বলুন। বিকাশবাবু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন বিকাশবাবু, শুনতে পাচ্ছি বলুন, শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ আসছি। না, আমি বলছি প্রথম কথা, উনি কিন্তু বা পরিবার কিন্তু প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস ভরসা রাখার কথা বলে এসেছেন এবং এখনো উনি সেটাই বললেন। আজকে আমরা তো এই ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন যে যদি পুলিশের পক্ষে সম্ভব না হয় আমরাই সিবিআইকে দেবো। এখানে কোনো দ্বিমত ছিল না। আমি কেয়ার একটা বক্তব্যকে ধন্যবাদ জানাই। কেয়াই ডাক্তারদের বিষয় নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করলেন যে ডাক্তাররা আন্দোলন করছেন, কিসের ভরসায় করবেন। আমার শুধু কেয়ার কাছে বিনীতভাবে জানতে ইচ্ছা করে, কেয়ার এই ডাক্তারের ভরসাটা কি ডাক্তার কাফিল খানও পেতেন, যে 27টা বাচ্চাকে বাঁচিয়েছিলেন বলে, যাকে উত্তরপ্রদেশের যোগী সরকার ওই রকম নৃশংস পানিশমেন্ট দিয়েছিল? কেয়ার কি সেই ডাক্তার কাপিল খানের জন্য হৃদয়টা বুকটা একইভাবে সমানভাবে কাঁপবে? আর দ্বিতীয়ত কেয়া বলছেন খুব ভালো কথা, আমি জানতে চাইছি আজকে বিশ্বদা সামনে এসেছে উত্তরাখণ্ডের ঘটনাটা, 9 দিন পরে খুঁজে পাওয়া গেছে ডেড বডি এই মেডিকেল এর সঙ্গে যুক্ত একটি নার্স, সে যখন হসপিটাল থেকে ফিরছে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। কেয়ার কি বুকটা ওই মেয়েটির জন্য কাঁদবে? আমরা বলছি যে ঘটনা ঘটেছে অরূপের কিন্তু বুক কাঁদছে না, নার্সিং স্টুডেন্ট আদিবাসী মেয়ে, তার দেহ আস্তে 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 আস্তে, আরে বাবা আস্তে কথা বলতে পারি। কাপিল খানকে পানিশমেন্ট ট্রান্সফার দিয়েছেন, ডক্টর কাপিল খানকে কে পানিশমেন্ট ট্রান্সফার দিয়েছে? আরে সেটার উত্তরটা দিন, উত্তরটা দিন। ডক্টর কাপিল খানকে কে পানিশমেন্ট ট্রান্সফার দিয়েছে? কে পানিশমেন্ট দিয়েছে? আরে পানিশমেন্ট দিয়েছে ডক্টর কাপিল খানকে? 27টা বাচ্চাকে বাঁচিয়েছে। ঠিক আছে আসবো। আরে ঠিক আছে আসছি। আমি আর সাইন দিই। স্বাভাবিকভাবেই উনি তো আস্থা দেখাবেন, কিন্তু আস্থা আরে কে আসছে সিবিআই এর কাছে কাজ জানেন? শুনুন, এই মুখ্যমন্ত্রী আরে আসতে কে আসতে একটা আরে কে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা প্রত্যেকেই জানি, উত্তেজিত হবেন না, আস্তে 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 ঠিক আছে। এই যে আপনারা যে একটা ছোট্ট ইন্টারভিউ দেখালেন, খুব গুরুত্বপূর্ণ। এই নির্যাতিতা মেয়েটির বাবা রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর ভরসা করতে চাইছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার ভরসার মর্যাদা দিতে পারছে না, আর আপনি বলছেন যে ডাক্তারবাবুরা অন্যায় করছে। দুটো কথা, আরে উত্তর দাও, উত্তর শোনো। এই একজন এনআরএস এ ডাক্তারবাবুর মাথার ব্রেন ইনজুরি হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী ঘন্টার পর ঘন্টার এনআরএস এর ডাক্তারবাবুদের নিয়ে মিটিং করেছিলেন, তারপর আন্দোলন তুলে দেওয়া হয়েছিল। আজকে কি পরিণতি? কোন ভরসায় ডাক্তারবাবুরা আন্দোলন তুলবে? এই মুখ্যমন্ত্রী ভরসায়? বিকাশবাবু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, বলছি যে আমার 2-3টে কথা বলার আছে। বলুন না। আমি 2-3টে কথা আমার বলার আছে। প্রথম কথা, একটু আগে শুনলাম একজন বললেন যে এই রাস্তায় গিয়ে যখন আন্দোলন করবে তখন যখন মারা হবে তখন কি পুলিশ এসে ঠেকাবে? আমার বক্তব্যটা ছিল যে হাসপাতালের ভেতরে কেউ আন্দোলন করবে না। আমি কাদের উদ্দেশ্যে বলেছিলাম? ডাক্তারবাবুদের উদ্দেশ্যে। যে কোনো ডাক্তারবাবুরই উচিত না হাসপাতালের মধ্যে আন্দোলন করা। এবার ডাক্তারবাবুরা কি মানে লেখাপড়া জানেন না বা তাদের কোনো বুদ্ধি নেই? তো তাদের যে তারা যে বাইরে গিয়ে আন্দোলন করবে তার মধ্যে কোনো ভ্যান্ডালিজম থাকার কথা নয়। তারা শান্তিপূর্ণ আন্দোলন করার পক্ষে মনে হয়। এইবারে তারপরে যদি ভ্যান্ডালিজম হয় তাহলে সেটা কাজ হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমার করছেন আগে ক্ষমা চাওয়া উচিত যে আমরা ব্যর্থ হয়েছি। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে হাসপাতালের নিরাপত্তার ব্যাপারে যে কথাগুলি বলা হচ্ছে, আপনাদের বুদ্ধির কারণে এতগুলো হাসপাতালের ভিতরে এত বড় খারাপ হলো। আরে তাই তো ডিফেন্ড করছে, সুতরাং পুলিশ বাহিনীর দায়িত্ব তাকে নিতে হবে। আমিও তো রাজ্য করে স্টুডেন্ট নই। আরে আমার কথাটা আগে শুনুন। আপনারা তো এতক্ষণ বললেন, আমি কিছু বলিনি। এবার আমার কথাটা শুনছেন না কেন? আমি যে কথাটা বলছি সেটা শুনুন দয়া করে। বলছি যে ডাক্তারবাবুরা শিক্ষিত মানুষ, তারা নিশ্চয়ই ভ্যান্ডালিজম করবে না, এটাই হচ্ছে আমার মতামত। আমি এই মতে বিশ্বাসী। এখন কে বিশ্বাস করলো কি না করলো আমি জানি না, আমি আমার কথাটাই বলছি। দ্বিতীয় কথা হচ্ছে ওই যে সন্দীপ ঘোষের বদলি হলো 2 ঘন্টার মধ্যে, অর্ডার ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, এটা তো ওনার ক্ষেত্রে এমন কোন গ্রাউন্ড ছিল যেটা বদলিটা আবার ক্যান্সেল হয়ে গেল? এবার আমাদের যে পুলিশ অফিসারগুলি আজকে 16 সাল থেকে বাইরে পড়ে আছে, সমস্ত জনদরদী নেতা,
সমস্ত জনদলের রাজনৈতিক নেতাগুলি আছেন, না, ঠিক। তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি, কেউ কি কোনোদিন খবর নিতে গেছেন এর বাড়িতে যে এরা কেমন অবস্থায় ঠিক, আছে? না দেখুন ওইটা একটা ঘটনা, এই ঘটনার তুলনা ঠিক হবে না। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই মর্মান্তিক ঘটনার নিন্দা আমরা প্রত্যেকে করছি, এবং তারপরেও যেটা করেছে সেটাও খুব খারাপ ঘটনা, এর নিন্দা আমরা করছি। আমি সৌরভের কাছে একটা স্পেসিফিক জিনিস জানতে চাইবো। সৌরভ, তুমি ছাত্র রাজনীতি করেছো, বলতে দিন আমাকে। এই তুমি বলছিলে এই কারণে তোমাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, অন্তত 20 বছর ধরে। সৌরভ, তোমাকে আমি চিনি, অন্তত 20 বছর ধরে তোমাকে চিনি। তোমাকে আমরা ছাত্র রাজনীতি করতে দেখেছি সাংবাদিকতা জীবনে। তুমি আইএম এর গুরুত্বপূর্ণ মেম্বার, শুধু তাই নয়, তুমি ভারত পশ্চিমবঙ্গের অন্যতম সেরা অঙ্কসার জন্য। তার কারণ ক্যান্সারে তুমি টাটা মেডিকেলে ছিলে, সেখান থেকে আজকে বেসরকারি হাসপাতালের ক্যান্সারের একটি বিশিষ্ট চিকিৎসক। সৌরভ, তুমি আমাকে বলো যে চিকিৎসক হিসেবে এই যেভাবে মৃত্যু হয়েছে, মোটিভ যে কথাটা বারবার উঠে আসছে, ফার্স্ট তোমার কি মনে হয়, বা ডেড বডি যেভাবে ছিল, কিছুটা খবর তোমাদের ছাত্রছাত্রী এবং ডাক্তারদের সূত্রে অবশ্যই তোমরা প্রত্যেকেই পাচ্ছ, যে এটা কি দুর্নীতির বিরুদ্ধে কোনো ইস্যু এসেছিল বলে মৃত্যু, খুন, নাকি এটা শুধুমাত্র রেপ করার জন্য খুন, বা রেপ না করে খুন করে রেপ, বা কি মোটামুটি তোমার মনে হচ্ছে একজন ডাক্তার হিসেবে? খুব দেখো, একজন ডাক্তার হিসেবে আমার ঠিক এই প্রশ্নগুলো উত্তর দেওয়া আমার পক্ষে একদমই সম্ভব নয়, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, একদম সাধারণ মানুষ, কতগুলো ঘটনা পরম্পরা, সেটার কারণে। নাম্বার 1, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ঘুরছে, একজনের পক্ষে খুন করা সম্ভব নয়, কেউ 3 জনে কিন্তু ইনজুরি রিপোর্ট দেখে আমি আরেকটি নিউজ চ্যানেলের ইয়েতে ছিলাম 2 দিন আগে, সেখানে একজন ফরেন্সিক এক্সপার্ট এবং একজন খুব সিনিয়র রিটায়ার্ড পুলিশ অফিসার দুজনেই বললেন যে এই ইনজুরি রিপোর্ট দেখে একজনের পক্ষে সম্ভব নয়। আমি সেটাও বাদ দিচ্ছি, তাদেরও সেটা ভুল হতে পারে, একজন অমানবিক শক্তি সম্পন্ন লোক দুজনের থাকতে পারে, আমি জানি না। আমার সব থেকে খারাপ, মানে সব থেকে যেটা সন্দেহের হলো যে প্রথম দিনই বলে দিল কলকাতা পুলিশ আমরা ধরে ফেলেছি, একজন করেছেন সঞ্জয় রায়, তাকে আমরা ধরে ফেলেছি। ঠিক 3 দিন পর মেয়েটির বাড়ির সামনে, মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে, পুলিশ অফিসার বলছেন একাধিক লোকও থাকতে পারে। শুক্রবারে বললেন যে একজন, সোমবার বললেন একাধিক লোক, এবং 2 দিন আগেও উনি বলেছেন যে আমরা এখনো বলছি না একাধিক লোক নেই। প্রশ্নটা তখন দানা মেলে যে কোথায়, যদি উনি সেদিনও বলতেন কে কি বলছে জানি না, আমি কনফিডেন্ট একজনই করেছে, আমার মনে হতো দম আছে, নিশ্চয়ই ঠিক পথে, এই কনফিডেন্স নাম্বার 1। নাম্বার 2, দুর্নীতি, এটাই যদি, আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি, এই ঘটনা যদি ধরুন SSKM বা NRS মেডিকেল কলেজে হতো, আমি হয়তো দুর্নীতিটা নিয়ে ওনারা বললে আমাকে কেউ বিশ্বাস করাতে খুব মুশকিল হতো, কারণ ওই জায়গাগুলোতে আমরা নিজেরা কাজ করি, দেখি সব জায়গায় ছোটো মোটো দুর্নীতি। আপনার এখানে চা যে মানে খাওয়াতেও হয়তো চায়ের ইয়েতে থাকে, সেটা আমি বলছি না, বাট কোনো সেরকম কোনো দিন কোনো শুনিনি অত বড় কিছু। কিন্তু আরজি কর লাস্ট 3 বছর ধরে দুর্নীতির কারণে শীর্ষে খবরে, 3 বছর ধরে একটার পর একটা প্রিন্সিপালের এগেনস্টে, এবং তিনি তারপর ঘটনাটাকে আত্মহত্যা বললেন। আমি প্রিন্সিপাল খুব খারাপ, প্রিন্সিপাল অত্যন্ত আমি সেসবের দিকে যাচ্ছি না। প্রিন্সিপালের অবস্থান যা আছে, প্রত্যেক প্রিন্সিপালের নামের সুখ্যাতি কেউ করছে না, না ছাত্র করছে, না প্রাক্তন ছাত্র করছে, মেডিকেল ফ্রেটার্নিটি করছে, কেউই করছে না, আমি মেনে নিচ্ছি। কিন্তু না করেছে না, কিন্তু বিষয়টা আমার কাছে অত্যন্ত একটা ক্লিয়ার হওয়া দরকার। যেখানে আন্দোলনকারী পড়ুয়া রয়েছেন, অনুপম আপনার কাছে যাচ্ছি। অনুপম, আপনারা তো ভেতর থেকে আছেন, আপনারা বলুন তো যে এই যেভাবে ঘটনাটা ঘটেছে, এটা কি সত্যি দুর্নীতির বিরুদ্ধে বলার জন্য, দুর্নীতি ধরে ফেলার জন্য, নাকি এটা শুধুমাত্র ক্রাইম, একটা ক্রিমিনালের জায়গা থেকে করা হয়েছে? বিকাশ বাবুর কাছেও আসবো। অনুপম, দেখুন, প্রথমে আমি এই একটা প্রশ্নের উত্তর দিতে চাই যে আন্দোলন কেন হাসপাতালের মধ্যে হচ্ছে। যদি আক্রমণ হাসপাতালের মধ্যে হয়, যদি খুন ধর্ষণ হাসপাতালের মধ্যে হয়, তাহলে আন্দোলনটা হাসপাতালের মধ্যেই হবে। দ্বিতীয় কথা বলছি যে এটা সবাই জানে যে আমাদের এই আরজি কর মেডিকেল কলেজে কিছুদিন, মানে প্রায় বিগত কয়েক বছর ধরে যে ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে,
যে যেখানে প্রিন্সিপাল স্যারের সাথে গিয়ে কেউ কথা বলতে পারে না, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কোনো ধরনের দাবি দেওয়া কিংবা কোনো ধরনের সমস্যার কথা বলতে পারে না, সেখানে দাঁড়িয়ে যদি বলতে পারার এই পরিবেশটা থাকতো তাহলে হয়তো আজকের এই মানে পরিস্থিতি তৈরি হতো না। আরেকটা বিষয় আমরা দেখলাম যে প্রিন্সিপাল স্যার মানে এক্স প্রিন্সিপাল স্যার উনি রেজিগনেশন দিলেন, কিন্তু স্বাস্থ্য দপ্তর সেই রেজিগনেশন অ্যাকসেপ্ট করলেন না, তাকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে দিলেন। কিন্তু কেন? তাহলে আরেকটা বিষয় পরিষ্কার যে যদি প্রশাসন চায় যে হাসপাতালগুলো চালু হোক, রোগীরা পরিষেবা পাক, তাহলে তারা কেন আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না? কেন আবার এক্স প্রিন্সিপালকে, আরজি কলেজের প্রিন্সিপালকে আবার সিএনএমসির প্রিন্সিপাল করা হলো? কিসের জন্য? না, ওই অধ্যায় তো অতীত, ওই অধ্যায় তো অতীত অনুপম। হাইকোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে যে হাইকোর্টের নির্দেশনা প্লাস সিবিআই এনকোয়ারি চলছে, ওটা অতীত। কিন্তু আমি বলছি আগামীর দিনে, আমি পুরনো জায়গার কাসুন্দি খাটতে চাইছি না, আগামী দিনের কথা বলছি যে তোমাদের কি মনে হচ্ছে যে এই পুরো ডেড বডি দেখে যা ভেতরটা দেখে কেন এটা কি ক্রিমিনালদের কাজ নাকি এটার পেছনে অন্য কোনো কারণ আছে? দেখুন, এটা দেখে যে কেউ আন্দাজ করতে পারে যে এখানে কোনো একজন ছিল না, পোস্টমর্টম ইনজুরি দেখে যে কেউ আন্দাজ করতে পারে, একজন ডাক্তার হিসেবে আমি বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে হাসপাতালের পরিবেশ মোটেই খুব একটা শান্তিপূর্ণ, খুব ডেমোক্রেটিক একজন ছিল না, ধন্যবাদ অনুপম, একজন ছিল না, অনুপম রায় একজন ডাক্তার হিসেবে বলছেন যে রিপোর্ট ইনজুরি দেখে বলছেন একজন ছিল না। বিকাশ বাবু, আপনি আমাকে পরিষ্কার একটা কথা বলুন, আপনি দীর্ঘদিন ধরে এই কাজটাই করেছেন, ক্রিমিনাল সাইকোলজি। আমি একটা বই পড়ছিলাম, সেই বইতে দেখা যাচ্ছে, আমার বইয়ের লেখকের সম্ভবত পঞ্চানন ঘোষালের একটা বিখ্যাত বই আছে ক্রিমিনাল সাইকোলজির উপরে। পঞ্চানন ঘোষাল, আমি নামটা ঠিক বলছি তো বিকাশ বাবু? হ্যাঁ, হ্যাঁ, তো একটা বই আছে, সেখানে নাকি আর বিদেশি বিভিন্ন বই আছে, তাতে নাকি বলা হয়েছে যে বইগুলোতে যে ক্রিমিনাল তার, হ্যাঁ, তার বিকাশবাবু কিছু আসছি, লাইনটা মনে হয় কেটে গেছে। হ্যাঁ বিকাশবাবু, আসছি আপনার কাছে যে ক্রিমিনাল, আমরা পঞ্চানন ঘোষালের বই পড়েছি, আমি একবার পড়েছিলাম, এবং বিভিন্ন বিদেশি যে বই তাতে লেখা আছে ক্রিমিনাল অনেক সময় একাই এমন কোনো অপরাধ করে দিতে পারে, তার কাছে আসুরিক শক্তি ভর করে এবং তার মনস্তত্ত্বে এমন একটা বিষয় প্রভাব ফেলে যে সে একা নাকি 3-4 জনের অপরাধও করে ফেলতে পারে। অথচ আপাত দৃষ্টিতে দেখা যায় যে এই ধরনের অপরাধ একের পক্ষে সম্ভব নয়, অন্তত এক বা একাধিক মানুষ আছে। এই বিষয়টা যদি আলোকপাত করেন। হ্যাঁ বলছি, আমার যেটা ইনজুরিসগুলির ব্যাপারে যেগুলি শুনলাম, সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে পরে আমি বলতে পারি মোর দ্যান ওয়ান ছিল। এবং এই যে মার্ডারটা হলো, এই খুনটা হলো, এই খুনের ব্যাপারে আমি একটা কথাই বলতে পারি যে খুন যখন হয় তখন অবভিয়াসলি সেখানে একটা মোটিভ থাকে, থাকবে, এবং সেই মোটিভটা কি সেইটাই জানা হচ্ছে আসল কারণ, সেটাই জানা হচ্ছে আসল সত্যটাকে উদ্ঘাটন করা। যদি সত্যটাকে উদ্ঘাটন করতে হয় তাহলে মোটিভটা সম্বন্ধে জানতে হবে, কেন মেয়েটাকে মার্ডার করা হলো। এবারে যদি সেটা জানা যায় তাহলে পরে আসামি ধরতে কোনো অসুবিধা হবে না, যে কারা করেছে, অ্যাসাইলেন্টদের ধরতে কোনো অসুবিধা নেই, এবং সেটা কেন হলো সেটাও আস্তে আস্তে বেরিয়ে আসবে 1-2 জন ধরা পড়লে। তো কাজেই আমার মনে হয় যে নেচার অফ ইনজুরি দেখলে যে কোনো লোক এইটা মনে করবে যে ইট ইজ নট পসিবল বাই ওয়ান পারসন, এটাকে একের অধিক লোক থাকতে হবে, তাহলে পরে এই ধরনের ইনজুরি হয় একটা খুনের ক্ষেত্রে, এরকম মনে হয়। আমি যতটুকু শুনেছি, আমি তো ডেড বডি দেখিনি বা পোস্টমর্টম রিপোর্টও পড়িনি, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলছি। এবারে এই অনুযায়ী যদি তারা আগায় তদন্তে তাহলে পরে আসল জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে। একদম বিকাশবাবু একদম ঠিক কথা বলেছেন যে মানুষের মধ্যে যে প্রশ্নটা আছে, আজ পর্যন্ত আমি কাউকে পেলাম না, কোনো ডাক্তারকে পেলাম না, তারা প্রত্যেকেই বলছেন যে ইনজুরির যে প্রাথমিক যে দেখা গেছে রিপোর্ট, যদি এখনো ফরেন্সিক আসেনি, তাতে ডাক্তার হিসেবে প্রত্যেকেই বলছেন যে একাধিক আছে, তার কারণ একজন কোনোভাবেই নয়, একজনের পক্ষে সম্ভব নয়। এবং একাধিক যদি ব্যক্তি থাকে এই ঘটনার পিছনে, তাহলে সিবিআই নিশ্চয়ই তদন্তের গতি প্রকৃতি সেভাবে বাড়াবে। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ওই রাত্রে থাকা 7 জনকে তলব করা হয়েছে। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ওই রাতে থাকা 7 জনকে তলব করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন অর্পিতা। কি হচ্ছে জানা?
দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে ঘটনার রাতে যারা কিনা ডিউটিতে যারা ছিলেন সেই রকম 7 জন নার্স এবং নিরাপত্তা রক্ষীকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে। ইতিমধ্যেই তারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে তারা গিয়ে সেখানে তারা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। তার কারণ আজকে যে প্রাক্তন যে প্রিন্সিপাল সেই অধ্যক্ষকে কিন্তু দফায় দফায় এখন অব্দি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, প্রায় কিন্তু 6 ঘন্টা বেশি সময় অতিক্রান্ত, এবং তার বয়ানে বেশ কিছু ফারাক রয়েছে। সেই কারণে ঘটনার রাতে যারা ছিলেন ঘটনার সময় সেই সময়তে এই সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত, অর্থাৎ এখন অব্দি অর্পিতার ফোনটা কেটে গেল, প্লিজ অর্পিতাকে আরেকবার ধরো, তার কারণ আমার একটা প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন জানার আছে। তার কারণ এই 7 জন যাদের এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে জেরা চলছে, এই 7 জন কি নতুন 7 জন নাকি যে পুরনো 7 জনকে আগে ডাকা হয়েছিল তারা? অর্পিতা প্লিজ জানাও যে এই 7 জন কি নতুন 7 জন? হ্যাঁ দেখো, ঘটনার রাতে যারা ডিউটিতে যারা ছিলেন নিরাপত্তারক্ষী এবং নার্স সহ এরকম 7 জনকে আজকে তলব করেছে সিবিআই আধিকারিকরা, এবং সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই তারা এসে উপস্থিত হয়েছে, তাদের বয়ান রেকর্ড করছে সিবিআই। তার কারণ আজকে যে এই প্রিন্সিপাল অর্থাৎ প্রাক্তন যিনি কিনা প্রিন্সিপাল এই সন্দীপ, সেই সন্দীপের যে বয়ান নেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু বেশ কিছু অসঙ্গতি এবং ফারাক দেখা দিচ্ছে। তার কারণ তার যে বয়ান সেই বয়ানে কিন্তু এই ঘটনার রাতে কার কোথায় অবস্থান ছিল এবং ডিউটি রোস্টারে যে যার সেখানে অবস্থান ছিল সেই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই কারণে প্রথমেই সিবিআই আধিকারিকরা যে ডিউটি রোস্টার সেটিকে বাজেয়াপ্ত করেছিল, এবং সেই অনুসারে মোট 7 জনকে এখনই তলব করে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে এই সন্দীপ ঘোষ তার যে বয়ান সেই বয়ানে বেশ কিছু জায়গায় অমিল রয়েছে। এছাড়াও আজকে যেহেতু প্রাক্তন অর্থাৎ সেখানকার সদ্য অপসারিত যিনি কিনা সুপার এবং তার পাশাপাশি যিনি চেস ডিপার্টমেন্টের যিনি এইচওডি তাকেও কিন্তু তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এই 3 জনের বয়ানে কোথাও গিয়ে কিন্তু একটা বিস্তর খারাপ রয়েছে বলে সিবিআই এর দাবি। কারণ ময়নাতদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টে বেশ কিছু জায়গায় সংশয় থাকায় গতকালকে 3 জন চিকিৎসকের বয়ান নিয়েছে সিবিআই। অর্থাৎ তুমি যেরকমটা বলছিলে বিশ্বদা যে এই যে ঘটনা সেই ঘটনায় একজন জড়িত থাকার যে তথ্য সেটা কিন্তু অনেকাংশেই যারা কিনা চিকিৎসক তারা বলছেন এখানে একের বেশি অধিক থাকতে পারে। আর এই জায়গাটাতেই কিন্তু একেবারে ক্লিয়ার করার জন্য সিবিআই আধিকারিকরা দফায় দফায় ঘটনার রাতে যারা ছিলেন সেই সমস্ত নার্স এবং তার সঙ্গে যারা কিনা সেখানকার নিরাপত্তা রক্ষী তাদেরকে ডেকে এখন তারা জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়াও যারা হাসপাতাল তুমি ওখানে থাকো, আমার মনে হচ্ছে একজন সাংবাদিক হিসেবে এতদিন ধরে কাজ করা সূত্রে ঘটনার গতি প্রকৃতি তোমাকে হয়তো আজও আবার রাত জাগতে হতে পারে, তুমি ওখানেই থাকো। তার কারণ আমার যা মনে হচ্ছে যাদেরকে ডাকা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে নিরাপত্তারক্ষী নার্স ঢুকছেন, ডাক্তার নয় কেউ যারা ঢুকছেন। সুতরাং আর একটা বিনিদ্র রজনী হয়তো তোমাদের কাটাতে হতে পারে, কারণ সন্দীপ ঘোষের মানে আশু ভবিষ্যৎ আমি খুব ভালো বলে আমার অন্তত মনে হচ্ছে না এই মুহূর্তে। তুমি থাকো, তুমি আরো তথ্য আমাদের জানাও। যেটা আমি বলছিলাম যে প্রশ্নটা আমি কে বল দেখুন বিশ্বদা, বিকাশবাবু যেরকম উনি পুলিশ আধিকারিক, আমিও পুলিশকে ভরসা করতে চাই, কিন্তু আরজেকর যে ঘুঘুর বাসা যেটা সৌরভবাবু খুব যথার্থ বলেছে এটা আমিও বলছি না, এটা তৃণমূলের একজন প্রাক্তন রাজ্যসভা আমি বলি, আপনি আমাকে বলতে না দিলে শান্তনু সেন নিজে প্রাক্তন আরজিকরের একজন প্রাক্তনী, তিনি তার স্ত্রী সবাই বলছেন। মেইন ব্যাপারটা হচ্ছে দেখুন পুলিশকে তো ভরসা করতে চাই, পুলিশের উপর তো আমাদেরও নিশ্চয়ই আমাদের ওনারা পশ্চিমবঙ্গে তারা দেখছেন তাদের নিরাপত্তার উপর আমরা ভরসা করে, কিন্তু আমরা দেখেছি 2013 সালে কামদুনিতে যিনি ছিলেন সিআইডির আইজি সেই বিনীত গোয়েল আবার, এবং আমরা দেখেছি কামদুনির যারা হত্যাকারী তাদের কি অবস্থা হয়েছিল, লোয়ার কোর্টে তাদের ফাঁসি হয়েছিল, আপার কোর্টে গিয়ে তাদের মুক্তি পেতে হয়েছে, দিতে হয়েছিল। থামুন এক সেকেন্ড ভাই, থামুন না, যারাটা হচ্ছে তার সাথে বিশ্ব হিন্দু পরিষদের সম্পর্ক কি? ফিরোজেরুলজির সাথে বিশ্ব হিন্দু পরিষদের সম্পর্ক কি? তারা কামদুনির অপরাধীদের ফাঁসি পেতে দেয়নি। আগে কে বলতে দিতে হবে প্রশ্নের উত্তর। কে ফিরোজেরুলজি? তার রাজনৈতিক পরিচয় কি? কি তার রাজনৈতিক পরিচয়? তার পলিটিক্যাল ওরিয়েন্টেশন কি? আগে উত্তর দিতে হবে। ঠিক আছে, বিশ্ব হিন্দু পরিষদের সাথে কিভাবে জড়িত? দেখুন তৃণমূলের অরূপ গায়ে লাগছে। আচ্ছা আচ্ছা ব্যক্তিগত কেয়া অরূপ, আরে 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো 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 শান্তি বলো। আচ্ছা ঠিক আছে কেয়া, ঠিক আছে ঠিক আছে কেয়া বিরুদ্ধে যেরকম তদন্ত
করেছিল পার্লামেন্টের মুখে বসে থেকে রেপি। আমি সবাই একটা প্রশ্ন করছে যে হাসপাতালের ভেতর কেন আন্দোলন, তাতে ওই ডাক্তারবাবু যেটা বললেন যে হাসপাতালের ভেতর খুন হয়েছে, আন্দোলনটা কোথায় হবে। দ্বিতীয় হলো যে একজন হাসপাতালের একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ, তার একজন ছাত্রী নৃশংসভাবে খুন হলো, তিনি তদন্তে সহযোগিতা করার বদলে পালিয়ে বেড়াচ্ছেন। এখান থেকেই তো হাসপাতালের ভেতর আন্দোলন অর্গানাইজ হবে। আর আমার সেকেন্ড কথা অরূপ দারুণ বলছিল যে এই যে কাফিল খান, তাই নিয়ে কোথায় বিজেপির প্রতিবাদ। আবার এই অরূপরা বিবেকের দংশনে এইটুকু থাকলে এই মেয়েটার হত্যাকারীদের শাস্তির বিচার চাই ধর্নার বদলে কবে অনিতা দেওয়ানের কি ঘটনা সেইটা নিয়ে ধর্ণা দিচ্ছে। কত নির্লজ্জ হলে এই ঘটনা ঘটানো যায় যে যারা অপরাধী শাস্তি চায়, তার বদলে পুনর্বাসনের পাদে অবস্থান নিয়ে বসে আছে অনিতা দেওয়ানের শাস্তি চায়, তারপরে কত নির্লজ্জ হলে এই ঘটনা ঘটে। ছেড়ে দিন অনিতা দেওয়ান, আমি খুব খারাপ জায়গা সবাই বলেছে। আচ্ছা সৌমিত্র বিশ্বাস, ডক্টর সৌমিত্র বিশ্বাস, আমি আরজি করের একটা ঘটনা বলি। ডাক্তারি ছাত্র ছিলেন ডক্টর সৌমিত্র বিশ্বাস, মারধর করা হলো, ঘরে ঝুলন্ত দেহ, প্রথমে আত্মহত্যা বলে চালানো হলো, সব সামনে আসছে। কাদের বিরুদ্ধে অভিযোগ? তৎকালীন সিপিএম পন্থী ছাত্র সংগঠন এসএফআই। 2001 সাল কারা ডক্টর সৌমিত্র সালে বিশ্বাসকে আমি একটু আরজি করে যাবো, ঠিক আছে 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 আরে আস্তে 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 ঠিক আছে আস্তে 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 আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেয়া ঠিক আছে কেয়া ঠিক আছে ছোট্ট আমাদের ডাক্তার ভাই অনুপমের কাছে আমরা যাবো কেয়া ঠিক আছে আরে বলতে না অনুপম ডাক্তারদের আজকে ডাক্তারদের অনুপম আপনাদের জিবি মিটিং কি শেষ হয়েছে? যদি হয়ে থাকে তার ফলাফল কি হলো একটু জানাবেন। আমাদের এখন আমাদের আন্দোলনের এর পরবর্তী আমরা কি প্ল্যান করছি, মানে এর পরবর্তীকালে আমরা কি করব আন্দোলনটাকে নিয়ে, সেটা নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের জিবি মিটিং এখনো চলছে। জিবি মিটিং শেষ হলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিটিংয়ের সিদ্ধান্ত জানানো হবে। তবে আমি এটুকু বলতে চাই যে আমাদের মূল দাবিটা হচ্ছে বিচার, ন্যায় বিচার। সেই মূল দাবির দিকে আমরা তো কোনো ডেভেলপমেন্ট সেভাবে দেখতে পাচ্ছি না। আমরা তার মাঝখানে দেখলাম কনস্ট্রাকশন ওয়ার্ক চালু হয়ে গেল। এত বড় একটা মব আরজি করের মধ্যে হামলা করলো, যে নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন চলাকালীন মব হামলা করলো, পুলিশ কিছু করতে পারলো না। বিচার তো আমরা সবাই চাই, বিচার তো আমরা সবাই চাই, আমি চাই, আপনি চান, আমাদের পরিবার চায়, পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষ বিচার চায়। কিন্তু বিচারের একদিনেই তো আজকে আপনি বললেন আর কালকেই বিচারে ফাঁসিতে ঝুলিয়ে দিল বা পরশুদিন জেল দিয়ে দিল, তা তো সম্ভব নয়। ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। ততদিন পর্যন্ত কি অচল অবস্থা চলবে, নাকি আপনাদের নিরাপত্তার আশ্বাস পেলে আপনারা এই আন্দোলন তুলে নেবেন? আপনাদের যে অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই সিবিআই পাকড়াও করে নিয়ে গেছে, তো আপনাদের আন্দোলনটার যে মুভমেন্ট, যে গতি, যে প্রকৃতি, সেটা কোন দিকে যাবে? দেখুন, আরো কতগুলো বিষয় আছে যেগুলোকে বলা হচ্ছে না। যে এত বড় একটা মব অ্যাটাক করলো, সেটা আপনারা বলছেন না কেন? যখন আন্দোলন চলছে সেই সময় হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম হলো, আমরা সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এই ভ্যান্ডালিজমের মধ্যে আমাদের যে নার্সিং স্টাফ রয়েছে তাদেরকে ওপেনলি রেপ থ্রেট দেওয়া হলো। কোথায় নিরাপত্তা? নিরাপত্তার সামান্যতম আশ্বাসটুকু তো আমরা পাচ্ছি না যে আমরা এরপরে হসপিটালে ফিরে যাব, নাইট ডিউটি করব, রাত্রেবেলা থাকবো। সেই নিরাপত্তার আশ্বাসটুকু তো আমরা পাচ্ছি না কোনো গভর্নমেন্টের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে। তাহলে যতক্ষণ না অবধি আমাদের এই নিরাপত্তার পুরোপুরি আশ্বাস দেওয়া হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়ায় এমন কিছু ডেভেলপমেন্ট হচ্ছে যাতে পুরোপুরি আমরা আশ্বস্ত হয়ে যেন বিচার প্রক্রিয়ার মধ্যে সঠিকভাবে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমি একটা স্পেসিফিক প্রশ্ন আপনাকে করছি, যেটা বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে বা আপনাদেরও কেউ কেউ স্টেটমেন্ট দিচ্ছেন, যে এই
সিস্টেমটায়, এই স্বাস্থ্য ব্যবস্থার এই সিস্টেমে যেটা অধ্যক্ষের দিকে অভিযোগের আঙুল উঠছে অনেক সময়, যে ব্যাপক টোকাটুকি হয় এবং বিভিন্ন লোককে পাশ করিয়ে দেওয়া হয় অর্থের বিনিময়ে, এটা কি সত্যি, না এটা শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ানোর মতো আরেকটা অভিযোগ? দেখুন, এটা সবাই জানে যে যারা মানে বিশেষ শাসক দলের লোক, ঠিক আছে, কিংবা মানে তাদের ঘনিষ্ঠ লোক, মানে হসপিটালে আমরা তো দেখেছি যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্রকাশ্যে টুকলি সাপ্লাই হয়েছে, পরীক্ষার দিন টুকলি সাপ্লাই হয়েছে। এই যে ধরনের টোকাটুকি, গণটোকাটুকি, টুকলি সাপ্লাই, এগুলো হচ্ছে, এগুলো খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। এগুলো আগে কখনো ছিল না মেডিকেল কলেজের মধ্যে, এগুলো হচ্ছে ভাবা যায় না। কারণ এইভাবে যারা করে বেরোবে তারা তো ডাক্তারই হবে আলটিমেটলি, এবং তারা পেশেন্টকে পরিষেবা দেবে। ছোট্ট করে আপনি বললেন, আমি জাস্ট ওই অনুপম যেটা বললে একদম সামারাইজ করে বলছি। আপনি বলছেন কতদিন এই আন্দোলন থামবে? এই টুকলি সাপ্লাই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যখন হচ্ছিল, সেই টুকলি হলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ডক্টর অভিক দে, এবং ওনার সঙ্গে তখন ওখানে ছিল ডক্টর সুরিতা পাল, যে ডক্টর সুরিতা পাল আজকে আরজি করে প্রিন্সিপাল হিসেবে গেছেন। আমরা সন্দীপ ঘোষ নিয়ে একটা খুব কথা উঠেছিল যখন উনি ন্যাশনালে গেছিলেন, একটা আলু পচে গেলে তার বস্তা বদলালে কোনো লাভ হয় না, কিন্তু এবার আমার প্রশ্ন, একটা পচা আলুর জায়গায় একটা পোকাওয়ালা বেগুন এনেও কোনো লাভ হয় না, ঠিক? তা এই ডক্টর সুরিতা পাল, 1 মিনিটে বলে নি, এই ডক্টর সুরিতা পাল যতদিন হচ্ছে এখানে অধ্যক্ষ হিসেবে এসছেন, এই যে আমরা সবাই বলছি একাধিক খুনি, একজন খুনিও ধরা পড়ুক, আর একজন এক্সট্রা ধরা পড়ুক, একজন ঠিকঠাক স্বচ্ছ ইমেজের একজন অধ্যক্ষ বা অধ্যক্ষকে আনা হোক। দেখুন, খুনি ধরার কাজ সিবিআই এর, এক না একাধিক সে সিবিআই ঠিক করবে, আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। এবং এই যে ধরুন আজকে এরকম একজন বিতর্কিত পার্সন, বিষয়টা আমরাও চাই যে আপনাদের যে ছাত্রদের যে অভিযোগ সেগুলো সুরাহা হোক। এক, যেটা অনুপম বললেন, আমি বিশ্বাস করি স্বাস্থ্য ব্যবস্থায় প্রত্যেকটা ডাক্তারের নিরাপত্তা সুরক্ষিত করা হোক, এবং আমি বিশ্বাস করি ঘটনার নিন্দা আমরা করেছি। শুধু নিন্দা নয়, ওই দিন রাত্রেবেলা আমার 2জন রিপোর্টার তারা এবং আমার অনেক মহিলা সহকর্মীও ওই রাস্তায় ওদিনকে আরজি করে ছিল, তারাও কিন্তু একটা মানে খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছিল, তাদেরও কিন্তু প্রাণ সংশয় হয়েছিল। সুতরাং যখন একটা এই ধরনের হুলিগানরা আক্রমণ করে, কে রিপোর্টার, কে ডাক্তার, কে মুক্তার দেখে না, তার নির্বিচারে ভাঙচুর চালায়, ওরা ক্রিমিনাল। এরা ডাক্তার হতে পারে না, এরা শিক্ষিত বুদ্ধিজীবী হতে পারে না, এরা কখনো হাসপাতালের মধ্যে, ইমার্জেন্সির মধ্যে যেভাবে ভাঙচুর হয়েছে তার নিন্দা আমরা শুধু করছি, শুধু নয়, আমরা চাই প্রত্যেকটা অপরাধী ধরা পড়ুক এবং তাদের চরমতম শাস্তি হোক। সৌরভ দত্ত যে প্রশ্নটা আসছি, যে প্রশ্নটা এরা করলেন, যে এই যে টুকাটুকি বা আর্থিক ব্যাপার, এটা কি আপনি একজন দীর্ঘ একটা প্রসেসের মধ্যে ডাক্তার হয়েছেন, এটা সত্যি? আমি আপনাকে বলছি, কাল রাত্রে আমাকে একজন খুব আমার একজন প্রিন্সিপাল ফোন করেছেন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একজন পেনাল অ্যান্ড এথিক্স কমিটির সদস্য, তাকে ফোন করে বলেছে আপনার একটি মেয়ে ফেসবুকে বেশি লিখছে, ওকে থ্রেট করুন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নামে কলেজে টাকা তোলা, এবং এদের একটা গ্রুপ, তার একটি ছেলে আছে যে পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির মেম্বার, তার এগেনস্টে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ, ছবি, সে নিজে টাকা চেয়ে আপনার লোকজনের কাছ থেকে সার্ভিস করবে, তার অফিসিয়াল কমপ্লেন আমরা আইএমএ থেকে দিয়েছি। তিনি কি পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি, তার কাজ কি ডাক্তারদের কোনো ভুল হয়েছে কিনা ধরা, তার মেম্বার, পুরো ঘুণ ধরা। ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আপনি দাবি বলছেন, আমাদের যে বেসিক দাবি যে আমার ভাইরা করেছে প্রেস মিটে, প্রথম থেকে 10 নম্বর দাবি হচ্ছে বিচার চাই, তারপর যে এক্সট্রা দাবি, মানে আমাদের আর যে দাবি যে আমাদের অবশ্যই সিকিউরিটি, পর্যাপ্ত সিসিটিভি, কিন্তু তার সাথে এখান থেকে আমি তুলে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে, দুর্নীতির মেন আখড়া ওটা। এবং স্বাস্থ্য ইউনিভার্সিটি ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে বেআইনিভাবে যেভাবে বসানো হয়েছে এবং তিনি যেভাবে দুর্নীতিতে মদত দিয়েছেন, তাকে রিজাইন করতে হবে। এবং স্বাস্থ্য ব্যবস্থাতে যেই একটা বেশ কিছু লোক টাকা নিয়ে পাস ফেলের করছে, প্রত্যেকটাকে ধোকে ক্রিমিনাল প্রসিডিং। একদম সৌরভ যেটা বললেন, প্লিজ সৌরভ যেটা বললেন আমরাও মনে করি, কারণ আমরাও তো একদিন অসুস্থ হব,
আমরাও হসপিটালে যাব, আমরা যদি এরকম টোকাটুকিওয়ালা ডাক্তারের হাতে পড়ি, আমাদের ভবিষ্যৎ যে কি হবে আমরা নিজেও সন্দিহান। এক দুই, বিচার আমরা প্রত্যেকে চাই, বিচার আমরা প্রত্যেকে চাই। আমরা মনে করি, আমরা সাংবাদিকরাও মনে করি যে এই ঘটনা চরম নিন্দনীয় এবং এর বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে হওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি হওয়া উচিত। পাশাপাশি আমি অনুরোধ করব এই হোয়াটসঅ্যাপ গ্রুপকে, যারা নিজেদের ব্যক্তিগত রাগ চরিতার্থ করতে গিয়ে বহু ক্ষেত্রে এমন এমন লোকের নাম নিয়ে চলে আসছেন যারা কিন্তু এর মধ্যে নেই, তারা জানেনই না। আমি আমাদের কলেজের গ্রুপে দেখতে পাচ্ছি, আমি সুচেতনার যে লেখাটা যদি পড়তে পারতাম, সময় থাকতো পড়তাম, এত বড় লেখা পড়া সম্ভব নয়। কিন্তু ঘটনা হচ্ছে নিজেদের ব্যক্তিগত রাগ, ছোটবেলার রাজনীতির লাভ, মাঝ বয়সের অতৃপ্তির জায়গা থেকে নানা রকমের মানে নিজেদের না 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 এটা হচ্ছে এবং বাড়িতে বাড়িতে ঘুরছে, বাড়িতে বাড়িতে ঘুরছে এবং এইগুলো 3 ঘন্টার অপেক্ষা করার বিষয়টা বিশ্বদা এটা কলকাতা পুলিশ ডিনাই করেছেন, কিন্তু বাবা মা তারা বলছেন আমি 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 সবাই বলতে যাচ্ছি পেলভিক বোন থেকে শুরু করে 100 গ্রামের ইয়ে থেকে শুরু করে নানা রকম ঘুরছে, এগুলো বন্ধ হওয়া উচিত। ওই মেয়েটিকে এখানে আবার একটা যেটা খুন অন্য মোটিভ, আমি ওর বাড়িতে গেছিলাম, ওর মা বাবা বলল মার্চ মাসে মেয়েটিকে একটি বাইকে ধাক্কা মারে এবং উনি নিজে বললেন যে আমরা তখন বলেছিলাম যে তুমি কমপ্লেন করলে না কেন, বলেছিল যে ধাক্কা মেরেছে অত্যন্ত প্রভাবশালী, আমার ক্ষতি হয়ে যাবে। অবশ্যই এটাও তদন্তের আমার মনে হয় সিবিআই এরও এটা তদন্তের মধ্যে আনা উচিত। তার কারণ সিবিআই এরও দেখা উচিত যে এই ধাক্কা যে মেরেছে, এই যে প্রশ্ন উঠছিল মেয়েটার গাড়ি নাকি ভাঙচুর করে দেওয়া হয়েছে, পরে জানা গেল যে গাড়িটা ভুল, পরে জানা গেল যে জনতার চাপে পড়ে গাড়িটা তুলে গেছে। এই আমি বলছি এবং এই যে একজন আমি না একজন মন্ত্রীর ছেলের নাম বলা ভুল, যে বহুদিন কলকাতাতেই নেই, একটু অন্যায়। এই নোংরামগুলো বন্ধ হোক। আর এই প্রত্যেকের দায়িত্ব আছে, স্বয়ংদীপ আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, প্লিজ 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 আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা চাইবো আমার আপনার বাড়ির সন্তান যেন এভাবে আর মৃত্যুর কোলে ঢলে না পড়ে। আমরা অবশ্যই সিস্টেম, যে সিস্টেমের কথা আপনারা বললেন, সরকার যেন এই সিস্টেমটা লক্ষ্য রাখেন, আগামী দিনে যেন এইরকম পরিস্থিতি আর কারণ না হয়, কারোর কোনো মায়ের বুক যেন খালি না হয়ে যায়, কোল যেন খালি না হয়ে যায়, এটুকুই চাইবো, এইটুকুই আমাদের চাওয়া। অনেক অনেক ধন্যবাদ বিকাশবাবু, অনুপম, এখানে ডক্টর হাজারি, সৌরভ এবং রাজনৈতিক দলের 3 প্রতিনিধি কেয়া, সায়ন্দী এবং অরূপকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য।